আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই অনেক ভালো আছো। আজকে আমরা তরঙ্গ অধ্যায়ের যে প্রতিধ্বনি পাঠটা আছে, এর আগের ক্লাসে আমরা তরঙ্গ অধ্যায়ের প্রতিধ্বনির আগে যে অংশটা ছিল, যেটাতে আমরা তরঙ্গর ভি ইকুয়ালস টু এফ ল্যামডা যে সূত্রটা আছে ওইটার বেশ কিছু ব্যবহার করছিলাম। আজকে এর পরে যে প্রতিধ্বনির পাঠটুকু আছে ওই পাঠটুকু আমরা পড়বো। এই প্রতিধ্বনির পাঠের যে বেসিক অংশটা আছে বেসিক অংশটাও পড়বো, প্লাস কিছু ম্যাথও করব। তবে যারা আমাদের রেগুলার ক্লাসে করানোর সময় যে ম্যাথগুলো আমরা শিটে দিয়েছিলাম ওগুলো সবগুলো করছো এবং ওগুলো সবগুলো তোমরা ভালোভাবে পারো, তারা আসলে এই ক্লাসটা না দেখলেও মোটামুটি চলবে বলা যায়। কারণ আমরা এই ক্লাসে মেনলি ওই যে ম্যাথগুলো আছে, অর্থাৎ এগুলোই আমাদের বোর্ডে সবচেয়ে বেশি আসে, ওই ম্যাথগুলোই আমরা আসলে বেশি বেশি করাবো। এই জন্য যারা অলরেডি সেই ম্যাথগুলো পারো ভালোভাবে, তারা এই ক্লাসগুলো না দেখলেও চলতেছে। এই আর কি, আমরা হয়তো এক দুইটা কিছু এক্সট্রা ইনফরমেশন বলবো, এর বাইরে আসলে আর আমরা তেমন কিছু বলবো না। আসো স্টার্ট করা যাক। আমরা প্রতিধ্বনি অংশের মধ্যে সর্বপ্রথম যে পার্টটা নিয়ে কথা বলবো সেটা শব্দের বেগ নিয়ে। ঠিক আছে, তাহলে এটা নিয়ে একটু কথা বলি আগে। শব্দের বেগ, শব্দের বেগ সাথে আমরা প্রতিফলনের কিছু অংশও বলবো। যেমন শব্দ এক প্রকার তরঙ্গ, তোমরা জানো। এই তরঙ্গ যখন মাধ্যম পরিবর্তন করে, মাধ্যম পরিবর্তন মানে যখন এক মাধ্যম থেকে আরেক মাধ্যমে যায়, তখন আমরা জানি যে শব্দের ক্ষেত্রে বেগের মানটা চেঞ্জ হয়, ঠিক না? এক মাধ্যম থেকে আরেক মাধ্যমে যখন তরঙ্গ যায় তখন আমরা জানি কম্পাঙ্কের মানটা সেম থাকে, কিন্তু বেগের মানটা পরিবর্তন হয়। বেগ আর তরঙ্গ দৈর্ঘ্য পরিবর্তন হয়, কম্পাঙ্কের মানটা সেম থাকে। তো শব্দের বেগও যেহেতু শব্দও যেহেতু তরঙ্গ, শব্দও তরঙ্গ। তরঙ্গ মানে ওর ক্ষেত্রেও আমরা কি দেখব, যে ও যখন মাধ্যম পরিবর্তন করবে ওর বেগের মানটাও কি হবে, চেঞ্জ। তো এখন আমরা প্রতিধ্বনির মধ্যে মেইনলি যেই কথাটা নিয়ে কথাবার্তা বলি সেটা এটা, যে মনে করো আমাদের এই জায়গায় যে কোনো একটা বাধা আছে, একজন মানুষ এখানে দাঁড়াইছে, এই মানুষটা এই জায়গায় দাঁড়ায় চিৎকার করলো, এই মানুষটা এই জায়গায় দাঁড়ায় চিৎকার করলো। যখন এই চিৎকার করবে, আওয়াজ করবে, তখন এই শব্দটা তরঙ্গ আকারে এই বাধার দিকে আগাবে। আগানোর পর যেহেতু বাধা আছে, তার মানে এই তরঙ্গটা পাস করে ওই পাশে যাইতে পারবে না। আসলে পারবে, কারণ আমরা জানি একটা মাধ্যমে যখন তরঙ্গ আপতিত হয় তিনটা ঘটনা ঘটে। এক, এই তরঙ্গটা ওই মাধ্যম দ্বারা কিছু পরিমাণ শোষিত হয়, বা বিভেদ তল দ্বারা কিছু পরিমাণ শোষিত হয়, কিছু অংশ প্রতিফলিত হয়ে আসে, আর বাকি যে অংশটা আছে এটা প্রতিসরিত। প্রতিসরিত মানে ওই মাধ্যমের দিকে চলে যাবে। কথা বুঝতে যেতে পারছি? অর্থাৎ আমরা যখন কথা বলি শব্দ বা তরঙ্গের তিনটা ঘটনা ঘটে বিভেদ তলে আপতিত হলে। এক, এই মাধ্যম দ্বারা শোষণ ঘটে। দুই, এই মাধ্যম দ্বারা প্রতিফলন ঘটে। তিন, এই মাধ্যম দ্বারা প্রতিসরণ ঘটে। প্রতিসরণ মানে ওই মাধ্যমের দিকে ভেতরে চলে যায়। তো আমরা এই প্রতিধ্বনি পার্টের মধ্যে মেইনলি প্রতিফলিত অংশটা নিয়ে কথা বলবো। অর্থাৎ এই যে শব্দটা গেল, আবার বাধা পেয়ে কই ফিরে আসছে, এই মানুষটার কাছে ফিরে আসছে। হ্যাঁ, মানুষটার কাছে যখন এরকম শব্দ ফিরে আসে, এই ঘটনাকে আমরা বলি শব্দের প্রতিফলন। এই ঘটনার নাম শব্দের প্রতিফলন। তো এই প্রতিফলনটা মানে বাধা পেয়ে ফিরে আসা। অর্থাৎ শব্দের প্রতিফলনের সংজ্ঞা যদি পরীক্ষা আসে, তাহলে লিখবো কি, শব্দ কোনো একটি মাধ্যমে বাধা পেয়ে যদি আবার শ্রোতার নিকট, অর্থাৎ যে শুনতেছে শ্রোতার নিকট ফিরে আসে, তাহলে সেটাকে আমরা বলি প্রতিফলন। প্রতিফলন ফিরে আসলেই ওটাকে বলি প্রতিফলন। কিন্তু যদি এই শব্দটা ফিরে আসার পর যদি আমরা এই শব্দটা শুনতে পাই, যদি শুনতে পাই, তখন এটাকে বলি আমরা প্রতিধ্বনি। তাহলে ডিফারেন্সটা বুঝবা। শব্দ বাধা পেয়ে ফিরে আসছে, নাম শব্দের প্রতিফলন। কিন্তু ফিরে আসলেই সেই শব্দটা যে আমরা শুনবই এমন কোনো গ্যারান্টি নাই। যেমন আমি দাঁড়াইলাম এখানে, এই সামনে আমার মডুলাসের দেয়াল আছে, এই জায়গায় বাধা পেয়ে শব্দটা ফিরে আসলো, এই রুমের দেয়ালে বাধা পেয়ে শব্দটা ফিরলো, কিন্তু আমি কিন্তু শব্দটা পুনরায় শুনতেছি না, বাধা পেয়ে ফিরে আসার পর শুনতেছি না। তাহলে এটাকে তখন আমরা বলবো প্রতিফলন। কিন্তু বাধা পেয়ে ফিরে আসার পর যদি শুনতে পাই, তখন এটাকে আমরা বলি প্রতিধ্বনি। তাহলে প্রতিফলন আর প্রতিধ্বনি মানে কি, যেই শব্দের প্রতিফলন শোনা যায় তখন এটাকে আমরা বলি প্রতিধ্বনি। তো এই যে প্রতিধ্বনিটা, প্রতিধ্বনি মানে আমরা ওই শব্দটাকে শুনতে পারবো। এখন যখনই প্রতিধ্বনির ঘটনা আমাদের কাছে আসবে, তখন আমরা জানি যে মনে করো এই জায়গার মধ্যে শব্দটা, এই যে আমাদের কাছে বাধা আছে, বাধা আছে, এই যে মানুষ আছে, এই মানুষটা শব্দ করলো। এখন যখনই মানুষটা শব্দ করবে, আমরা প্রথমে ধরে নিই যে এই মানুষটা দাঁড়িয়ে আছে। দাঁড়িয়ে আছে মানে এই মানুষটা কোনো মুভ করবে না। তোমরা যারা অলরেডি আমাদের ক্লাস করছো তারা জানো যে প্রতিধ্বনির ঘটনাটার মধ্যে আসলে আমরা এই মানুষটা দৌড়াদৌড়ি করতে পারে, এদিক ওদিক দৌড়াদৌড়ি করতে পারে, তারপর একটা বাধা না থেকে দুই তিনটা বাধা থাকতে পারে, ওগুলো পরের ঘটনা। আগে তুমি বেসিক ঘটনা শিখো যে একটা বাধা আছে, এই মানুষটা এখানে দাঁড়াইছে। তাহলে এখন এই মানুষটা যখন শব্দ করবে, এই শব্দটা যাবে গিয়ে আবার ব্যাক করে মানুষটার কানে আসবে। যদি মানুষ শব্দটা শুনে, তাহলে ওটাকে বলবো আমরা প্রতিধ্বনি। কিন্তু যদি মানুষটা শব্দ না শুনে, তখন ওটাকে সিম্পলি আমরা শব্দের প্রতিফলন বলবো। তাহলে শব্দের প্রতিফলন কিন্তু অলওয়েজ হয়। যেমন আমিও কথা বলতেছি, এই চারপাশের দেয়ালে বাধা পেয়ে শব্দগুলো আসতেছে, কিন্তু আমি শুনতেছি না বলে প্রতিধ্বনি হচ্ছে না। কিন্তু যদি শুনতে পাই, নাম হবে প্রতিধ্বনি। গেল।
এখন আমরা ধরে নিলাম এই মানুষটা থেকে যে বাধাটা আছে এই বাধাটার দূরত্বটাকে আমরা ডি ধরে নিলাম, ডি। এই মানুষটা যখন শব্দটা করলো এই শব্দটা যাবে গিয়ে আবার ব্যাক করবে, খেয়াল করবা এই যে শব্দটা গেল গিয়ে আবার মানুষটার কাছে ব্যাক করলো, তাহলে শব্দ এখানে কত দূরত্ব অতিক্রম করছে মিলাই। শব্দ প্রথমে গেছে ডি দূরত্ব, আবার ফিরছে ডি দূরত্ব, অর্থাৎ শব্দের এখানে অতিক্রান্ত দূরত্বের মান হবে এই যে ডি, আবার ডি ফিরে আসছে, অর্থাৎ টোটাল শব্দের অতিক্রান্ত দূরত্ব যদি আমরা বের করি তাহলে শব্দের অতিক্রান্ত দূরত্ব আসবে ডি প্লাস ডি, মানে আসবে 2D। এখন শব্দ যেহেতু মাধ্যমে এক জায়গা থেকে আরেক জায়গায় যায় আমরা সবাই মোটামুটি জানি, এটা আমরা পড়বো একটু পরে, সেটা হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এই শব্দের বেগ আমরা জানি বায়ু মাধ্যমে হচ্ছে 330 ms ইনভার্স 1। আবার বলি 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় শব্দের বেগ বায়ু মাধ্যমে 330 ms ইনভার্স 1, তাহলে শব্দের একটা বেগ আছে। এই যে শব্দটা যাচ্ছে এবং ফিরতেছে ও কি মাধ্যম কোনো পরিবর্তন করতেছে? দেখো বাধা, এই যে গেছে বায়ু মাধ্যম, বাধা পাইলো আবার ফিরে বায়ুর মাধ্যমে আসছে, তাহলে শব্দের বেগ সম্পূর্ণ জায়গার মধ্যে একটা, এই জন্য আমরা শব্দের বেগটাকে কি মনে করে নিলাম? ভি মনে করে নিলাম। তাহলে আমাদের দূরত্ব হচ্ছে এটা, আমরা বলতে পারি শব্দের বেগটা হচ্ছে ভি, এবং যেটা একটা সমবেগ। কেন? কারণ শব্দের বেগের মান কোনো চেঞ্জ হচ্ছে না, কারণ শব্দের বেগ চেঞ্জ হয় কখন? যখন ও মাধ্যম পরিবর্তন করে। এখানে কি ও কোনো মাধ্যম পরিবর্তন করছে? করে নাই। মাধ্যম যদি পরিবর্তন না করে থাকে তাহলে শব্দের বেগের কোনো চেঞ্জ হবে না, তাহলে এই যে শব্দের বেগ কোনো চেঞ্জ হয় নাই, ভি বেগেই ফিরে আসছে। তাহলে যখনই সমবেগ চলে আসে আমরা দূরত্বের সূত্র সবাই জানি, জি সমবেগের ক্ষেত্রে দূরত্বের সূত্র হচ্ছে s = vt। তাহলে s এর জায়গায় আমরা দূরত্ব বসাবো, যে দূরত্বের মান কত হবে? 2d = v × t। এখান থেকে যদি আমরা ডি বের করি আসবে v × t / 2। এই যে ডিটা আছে, এই যে ডিটা, এটাকে আমরা বলবো দূরত্ব। কিসের দূরত্ব? দেখো তো আমরা এই ডি দূরত্ব ধরে নিছি এই যে মানুষ, অর্থাৎ যে শব্দ করছে, অর্থাৎ শব্দের উৎস এবং এই যে বাধা, এই বাধা, এই দুজনের দূরত্বকে আমরা ডি ধরে নিছিলাম। তাহলে এই ডিটা দূরত্ব মানে কার মধ্যে দূরত্ব? এই শব্দের উৎস আর বাধার মধ্যে দূরত্ব। ঠিক আছে, ডি বুঝলাম, উৎস আর বাধার মধ্যবর্তী দূরত্ব। ভিটা হচ্ছে শব্দের বেগ, শব্দের বেগ। টি মানে হচ্ছে, এই টি মানে শব্দটা গেল আবার আসলো, এই গিয়ে আবার ফিরে আসতে যেই সময়টা লাগছে সেটাকে আমরা বলি টি। আবার শব্দ গেল আবার ফিরে আসলো যেই সময় লাগছে সেটা হচ্ছে টি। তাহলে টিটাকে আমরা বলতে পারি আসলে প্রতিধ্বনি শুনতে সময়, প্রতিধ্বনি শুনতে সময়, শুনতে সময়। অর্থাৎ একটা প্রতিধ্বনি শুনবো যে এই শুনতে কতক্ষণ সময় লাগবে সেই মানটাই হচ্ছে আমাদের টি এর মান। এখন আমরা একটা প্রতিধ্বনি শুনবো নাকি শুনবো না এটা পুরোপুরি ডিপেন্ড করে আসলে এই সময়টার উপর। আমরা যদি একটা প্রতিধ্বনি শুনতে পাই, ভালো করে খেয়াল করবা, একটা প্রতিধ্বনি যদি শুনতে পাই তার মানে এই শব্দের মানটা ন্যূনতম 0.1 সেকেন্ড হইতে হয়। তোমরা জানো যে শব্দের মানটা ন্যূনতম 0. কত সেকেন্ড হইতে হয়? 1 সেকেন্ড। এর মানে কি? মানে শব্দটা গেল আবার আসলো, ও যদি 0.1 সেকেন্ডের চেয়ে কম সময় ফিরে আসে তাহলে আমরা দুইটা শব্দের মধ্যে আলাদা করতে পারি না। কেন? কারণ যে কোনো শব্দ আমাদের ব্রেইনের মধ্যে 0.1 সেকেন্ড সময় পর্যন্ত থাকে। তাহলে শব্দ যদি 0.1 সেকেন্ড সময় পর্যন্ত আমাদের ব্রেইনে থাকে তাহলে শব্দটা যাবে আবার আসবে। যদি 0.1 সেকেন্ডের ভেতরে চলে আসে তাহলে আমরা আর প্রতিধ্বনিকে আলাদা করে শুনতে পাবো না, কারণ আমাদের ব্রেইন অলরেডি আগেই ওই শব্দটা শুনতেছে। কিন্তু যদি 0.1 সেকেন্ড বা এর বেশি সময় লাগে তাহলে আমরা প্রতিধ্বনি শুনতে পাবো। এটাকে বলি আমরা প্রতিধ্বনি শোনার শর্ত। লিখলাম প্রতিধ্বনি শোনার শর্ত। প্রতিধ্বনি শোনার শর্ত হচ্ছে, তোমাকে যদি বলে কোনো একজন মানুষ প্রতিধ্বনি শুনবে কি শুনবে না, তাহলে তখনই তুমি আসলে অলওয়েজ যখনই বলবে প্রতিধ্বনি শুনবে কি শুনবে না, তুমি অলওয়েজ টি এর মান বের করবা। যদি ওই মানুষটা প্রতিধ্বনি শুনতে পায় তার মানে টি এর মান অলওয়েজ 0.1 এর চেয়ে বেশি অথবা সমান হবে। আর যদি 0.1 এর চেয়ে কম হয় তাহলে ওই লোক প্রতিধ্বনি শুনতে পাবে না। তাহলে 0.1 সেকেন্ডের বেশি অথবা সমান হলে শুনতে পাবে, প্রতিধ্বনি শুনতে পাবে। কিন্তু 0.1 সেকেন্ডের কম হলে প্রতিধ্বনি শুনতে পাবে না। তাহলে পরীক্ষায় যখনই বলবে একজন লোক প্রতিধ্বনি শুনতে পাবে কি পাবে না, তখনই তুমি ডিরেক্ট কার মান বের করবা? তুমি ডিরেক্টলি এই টাইমের মানটা বের করবা। দেখবা টাইমের মানটা 0.1 সেকেন্ডের সমান অথবা বেশি শুনতে পাবে, 0.1 সেকেন্ডের কম হলে শুনতে পাবে না। গেল। এবার আমরা এই বেগটা নিয়ে একটু কথা বলি, যেটা আমরা অলরেডি বলছিলাম যে শব্দের বেগ নিয়ে কথা। সেটা হচ্ছে শব্দের বেগ কিছু বিষয়ের উপর ডিপেন্ড করে। একটা নির্দিষ্ট মাধ্যমে যখন থাকে এই মাধ্যমের বৈশিষ্ট্যের উপর শব্দের বেগ ডিপেন্ড করে। কিরকম? মনে করো আমরা বললাম কোনো এক জায়গায়
কোনো এক জায়গায় এই যে বায়ুর অণু, এই যে বায়ুর অণু, এই যে বায়ুর অণু, বায়ুর অণুগুলো পরস্পর থেকে একটু দূরে থাকে। তো এখন যখন আমরা একটা শব্দ করি, শব্দ মানে সিম্পল ভাষায় কম্পন, কারণ আমরা বলি শব্দ ক্রিয়েট হয় কিসের সাহায্যে? কম্পন। তাহলে এই কম্পনটা এই পরমাণুর মধ্যে আসবে, অণুর মধ্যে আসবে, এই অণুটা কাঁপবে। যখন কাঁপবে এই কম্পনটা এরপর এই কণার মধ্যে ট্রান্সফার হবে। কিভাবে? ও তো এদিক ওদিক কাঁপবে, এদিক ওদিক কাঁপবে, এদিক ওদিক কাঁপবে, ও গিয়ে এই কণাটাকে একটা ধাক্কা দিবে, ধাক্কা পাবে ওই কণাটা। যখন এই কণাটা ধাক্কা পাবে ও কাঁপবে, এরপরে কণাটা কাঁপবে, এরকম করে শব্দ আস্তে আস্তে কোন দিকে অগ্রসর হয়? সামনে। এবং আমরা জানি শব্দ চলার জন্য মাধ্যমের প্রয়োজন হয়। এই জন্য যদি কখনো পরীক্ষা আসে চাঁদের ক্ষেত্রে, চাঁদে কোনো মানুষ কথা বললো কতক্ষণ পরে শব্দ শুনতে পাবে? কথা হচ্ছে শব্দ শুনতেই পাবে না, কারণ চাঁদে কোনো মাধ্যম নাই। আমাদের পৃথিবীতে শব্দ শোনা যায় কারণ পৃথিবীতে বায়ুমণ্ডল আছে। শূন্য মাধ্যমে শব্দের কোনো বেগ থাকে না, অর্থাৎ শূন্য মাধ্যম বা চাঁদে কোনো মাধ্যম নাই বলে শূন্য মাধ্যমে শব্দ চলতে পারে না, কারণ শব্দ চলার জন্য কম্পন প্রয়োজন। কিসের কম্পন? অণুর কম্পন। যদি মাধ্যমই না থাকে অনুকম্পিত হইতে পারবে না, শব্দ সামনে যেতে পারবে না। তার মানে এই জায়গার মধ্যে শব্দ কম্পন হইলেও কম্পনটা আস্তে আস্তে পরের কণাগুলোতে যায়, আস্তে এইভাবে আমাদের কানে এসে পৌঁছায়। এখন যদি আমরা বলি এই জায়গায় আজকের দিনের তাপমাত্রাটা হঠাৎ করে আমরা বাড়াই দিলাম, তাপমাত্রা বৃদ্ধি করে দিলাম, তুমি চিন্তা করো তাপমাত্রা বেশি বাড়ায়। যেমন মনে করো যেমন কয়েকদিন আগেও বৃষ্টি পড়তেছিল, কয়েকদিন আগে তাপমাত্রা ছিল মনে করো 20 ডিগ্রি 22 ডিগ্রি, কিন্তু এখন এই 1-2 দিন আবার গরম পড়তেছে। তো এই 1-2 দিন আবার তাপমাত্রাটা কি হয়ে গেছে? আমাদের পরিবেশের তাপমাত্রাটা, বায়ুর তাপমাত্রাটা বেড়ে গেছে। তো তাপমাত্রা যদি বাড়াই দিই অটোমেটিক অণুগুলোর মধ্যে কম্পনটা কি পাবে বলতো? কম্পনটা বেড়ে যাবে, কারণ আমরা জানি যে কোনো জিনিসকে গরম করলে ওর মধ্যে কম্পন বৃদ্ধি পায়। কম্পন যদি বৃদ্ধি পায়, যেমন পানি গরম করলে পানি যখন ফুটে এবার পানির কণাগুলো এরকম কাঁপতেছে, উপরে আমরা ফুটতে দেখি। তাহলে যখনই তাপমাত্রা বৃদ্ধি পায় আমরা জানি কম্পন বাড়ে। এখন শব্দ ট্রান্সফারই হয় কিসের সাহায্যে? কম্পন। তাপমাত্রা বাড়াইলে অলরেডি যদি কম্পন বেড়ে যায়, যদি কম্পনটা বেড়ে যায় তার মানে শব্দ চলতে ইজি হবে না কঠিন হবে? চিন্তা করো, শব্দ মানেই কম্পন, তুমি কম্পন আরো বাড়াই দিছো, তাহলে খুব ইজিলি একটা কণা থেকে আরেকটা কণার মধ্যে শব্দ কি হবে? ট্রান্সফার। এই জন্য যখনই তাপমাত্রা বাড়ে কম্পন বাড়ে, ফলে শব্দ দ্রুত চলতে পারে, দ্রুত চলে, কারণ শব্দ মানেই কম্পনের কারণে ক্রিয়েট, শব্দ কম্পনের কারণে সৃষ্টি হয়েছে। সো শব্দ দ্রুত চলবে মানে শব্দের বেগটা কি হয়ে যাবে? বৃদ্ধি পাবে। তো আমরা বলি আগে আমাদের পুরাতন বইয়ে ছিল এরকম যে আমরা যখন 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়াই তখন শব্দের বেগ 0.6 ms/1 বাড়ে। এটা ছিল আমাদের পুরাতন বইয়ে। কিন্তু নতুন বইয়ে এই জিনিসটা একটু চেঞ্জ করছে, বলছে কি শব্দের এই যে তাপমাত্রা বাড়াইছি শব্দের বেগটাও কি হয়েছে? বাড়ছে। তার মানে বেগ আর তাপমাত্রার সম্পর্ক কি হওয়া উচিত? এ বাড়ছে, এও বাড়ছে। যদি তাপমাত্রা কমতো শব্দের বেগও কমতো, কমলে সমানুপাতিক, বাড়লে সমানুপাতিক। তার মানে বেগের সাথে তাপমাত্রার সম্পর্ক বলা হয়েছে আমাদের বইয়ে বর্গমূলের সমানুপাতিক। কারণ সমানুপাতিক তো আমরা বুঝতেছি বাড়াইলে বাড়ে কমাইলে কমে, কিন্তু ম্যাথমেটিক্যালি যখন আমরা জিনিসটা ব্যাখ্যা করি তখন দেখা যায় হিসাবের সময় দেখা যায় বরাবর সমানুপাতিক না হয় কিসের সমানুপাতিক হয়? বর্গমূলের সমানুপাতিক। তাহলে বেগের সাথে তাপমাত্রার সম্পর্ক আসলো বর্গমূলের সমানুপাতিক। এখন আমরা ধরে নিলাম মনে করো আজকের দিনের তাপমাত্রা, আজকে তাপমাত্রা হচ্ছে T1, ঠিক আছে না? আজকের দিনের তাপমাত্রাকে আমরা কি মনে করেছি? T1। বা মনে করো আজকের দিনে বাদ দাও, মনে করো আমরা সবাই 0 ডিগ্রি সেলসিয়াস চিনি, 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় শব্দের বেগটা আমরা মুখস্থ জানি। 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় শব্দের বেগ কত? 330 ms/1। এটা হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় শব্দের বেগ। এখন এই 0 ডিগ্রিকে আমরা T1 মনে করলাম, ঠিক আছে? তবে সেলসিয়াসকে মনে করতে পারবা না, এটাকে অলওয়েজ কেলভিনে মনে করতে হবে, অর্থাৎ এটা আসবে 273 কেলভিন। আবার বলি, আমরা 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় শব্দের বেগ জানি 330 ms/1, কিন্তু আমরা যখন রেগুলার ম্যাথ করি তখন আমরা জানি তাপমাত্রার এসআই একক হচ্ছে কেলভিন, সেলসিয়াস না। তাহলে এই কেলভিনটাকে 0 ডিগ্রি সেলসিয়াস মানে কত কেলভিন? 273 কেলভিন। এই যে 273 কেলভিন, এই কেলভিন তাপমাত্রা আমরা মনে করছি T1। তখন শব্দের একটা বেগ আছে না? নাই, দেখো এই যে আছে কত? 330। এই বেগটাকে তুমি V1 মনে করলে। তারপর মনে করো আরেকদিন তাপমাত্রা চেঞ্জ হয়ে 30 ডিগ্রির জায়গায় অন্য কিছু হয়ে গেল, তাহলে অন্য তাপমাত্রাটাকে আমরা T2 মনে করলাম। এই T2 যখন হয়েছে তুমি পড়ছো কি একটু আগে, এই যে বেগের সাথে তাপমাত্রার সম্পর্ক হচ্ছে বর্গমূলের সমানুপাতিক। তার মানে তাপমাত্রা তুমি চেঞ্জ করছো,
তাপমাত্রা চেঞ্জ করছো, তাহলে বেগের মানটাও কি হইতে বাধ্য, চেঞ্জ হইতে বাধ্য, বেগের মানটাও চেঞ্জ হইতে বাধ্য। তাহলে আমরা বুঝলাম তাপমাত্রা চেঞ্জ করছি, বেগও চেঞ্জ হবে। তাহলে T2 তাপমাত্রা আমরা মনে করলাম তখন বেগের মানটা V2। তো আমাদের সূত্র কি বলতেছে? সূত্র বলতেছে বেগের সাথে তাপমাত্রা বর্গমূলের সমানুপাতিক। এটাই আমরা দেখাচ্ছি যে বেগের সাথে তাপমাত্রা বর্গমূলের সমানুপাতিক। তাহলে আমরা কি লিখতে পারি দেখো তো, V1 সমানুপাতিক √T1, এই যে বর্গমূলের সমানুপাতিক। ঠিক আছে, সেম ভাবে আমরা এই ক্ষেত্রে লিখতে পারি কি, যে বেগ তাপমাত্রার বর্গমূলের সমানুপাতিক। বুঝছো না? এই যে বেগের সাথে তাপমাত্রা বর্গমূলের সমানুপাতিক। এখন সমানুপাতিক চিহ্ন যদি আমরা সরাই, আসবে একটা কনস্ট্যান্ট k ইন্টু √T1, এই ক্ষেত্রে আসবে V2 সমান k ইন্টু √T2 আসবে। এখন আমরা যদি ভাগ করি, V1 ডিভাইড বাই V2 সমান আসবে দেখো তো √T1 ডিভাইড বাই √T2, কারণ এই পাশের কনস্ট্যান্ট এই পাশের কনস্ট্যান্ট কাটা যাবে ভাগ করলে। ভাগ করছি আমরা, তাহলে এটাকে আমরা সুন্দর করে লিখি এভাবে, V1 বাই V2 সমান হোল √T1 ডিভাইড বাই T2, যেখানে এই সূত্রের মাধ্যমে আমরা বের করতে পারি, যেমন আজকের দিনে আগে তাপমাত্রা ছিল 0, আজকের দিনের তাপমাত্রা মনে করো 25 ডিগ্রি সেলসিয়াস, তাহলে এটাকে কেলভিনে নিয়ে যাব, এই T2 এর জায়গায় তুমি কেলভিনটা বসাবা, V2 এর মানটা বের করতে পারবা। এটাকে আমরা বলি কি, এটাকে আমরা বলি বেগের সাথে তাপমাত্রার সম্পর্ক, বেগের সাথে তাপমাত্রার সম্পর্ক। অর্থাৎ তোমার কাছে একটা তাপমাত্রা দেওয়া থাকবে, তুমি ওই অনুযায়ী কিসের মান বের করতে পারবা, বেগের মান বের করতে পারবা। তাপমাত্রা বাড়াইলে বেগের মান বাড়বে, তাপমাত্রা কমাইলে বেগের মান কমবে। যেমন এখানের মধ্যে তোমার একটা মান কিন্তু ফিক্স, তুমি একটু আগে দেখছো যে আমরা T1টা কত ডিগ্রি সেলসিয়াস মনে করে নিছি, 0 ডিগ্রি সেলসিয়াস, দ্যাট ইজ কেলভিনে নিয়ে, কত কেলভিন, 273 কেলভিন। তাহলে এই জায়গায় আমরা T1 এর মান অলওয়েজ 0 ডিগ্রি সেলসিয়াস বা 273 কেলভিন বসাবো, অলওয়েজ T1 এর মানটা ফিক্স 273 কেলভিন, এবং V1 এর মানটা আমরা অলওয়েজ বসাবো কত, 330, এই যে বসাইলাম 330, এটা ফিক্স। অর্থাৎ V1 এবং T1 এর মানটা তুমি ফিক্স জানবা, কেন, কারণ আমরা 0 ডিগ্রিতে শব্দের বেগটা মুখস্থ জানি, অন্যান্য তাপমাত্রার বেগগুলো আমরা মুখস্থ জানি না, এই জন্য T1 273, V1 এর মান 330। তোমার কাছে T2 এর মানটা দেওয়া থাকবে, এই মানটা তোমাকে দিয়ে দিবে, তুমি এখান থেকে V2 এর মানটা বের করে নিবা, অলওয়েজ এভাবেই T1টা ফিক্স 273 বসাবো, V1 এর মানটা 330 বসাবো। কথা কি বুঝতে পারছি আমি? অর্থাৎ যখনই আমাদেরকে একটা তাপমাত্রা দিবে, আমরা বেগের মান এই সূত্র দিয়ে বের করব। তাহলে আমরা ছিলাম কোথায় মনে করে দেখো, আমরা ছিলাম এখানে যে প্রতিধ্বনির সূত্র হচ্ছে D = V × T / 2, এবং এই সূত্র আমরা ইউজ করি কখন, যখন লোকটা দাঁড়ায় ছিল। দেখো তো লোকটা কোনো মুভ করছিল না, দাঁড়িয়েছিল। কিন্তু এই ম্যাথের মধ্যে টি বলছিলাম আমরা যে প্রতিধ্বনি শোনা যাবে কি যাবে না, এটা পুরোপুরি নির্ভর করে টি সময়ের মানের উপর। হঠাৎ তোমার বললো আজকে শুনবে কি শুনবে না, তুমি কার মান বের করবো, চোখ বন্ধ করে টি এর মান যদি 0.1 বা তার বেশি আসে শুনবে, 0.1 সেকেন্ডের কম আসলে শুনবে না। আর বেগের মানটা, এটাই হচ্ছে ইম্পর্টেন্ট। এতক্ষণ ধরে আমরা এই বেগ নিয়েই কথা বলছি, অর্থাৎ দেখবা কোশ্চেনের মধ্যে লেখা আছে 25 ডিগ্রি সেলসিয়াস আজকের তাপমাত্রা। যখনই 25 ডিগ্রি সেলসিয়াস বলছে, তুমি ওই 25 ডিগ্রিতে শব্দের বেগটা কি করে নিবা, বের করে নিবা। কেন 25 ডিগ্রিতে বের করবা, ওই যে তুমি 25 ডিগ্রির বেগের মান কিন্তু মুখস্থ জানো না, তুমি জানো 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, দ্যাট ইজ 273 কেলভিনে শব্দের বেগ। তো ওইটা বসাই তুমি এখান থেকে V2 বের করবা, এই V2টা নিয়ে এই V এর মধ্যে বসাবা। কিন্তু মনে করো বললো আজকে তাপমাত্রা 0 ডিগ্রি সেলসিয়াসই, তো আজকে তাপমাত্রা যদি 0 ডিগ্রি সেলসিয়াস হয়, তাহলে আমাদের শব্দের বেগটা কি হবে চিন্তা করে দেখো। 0 ডিগ্রি সেলসিয়াস মানে শব্দের বেগ আমরা অলরেডি মুখস্থ জানি কত, 330, তাহলে তখন তুমি V এর জায়গায় 330 বসাবা। কিন্তু যদি বলে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, তাহলে তুমি V এর মান কিন্তু এখান থেকে বের করে এনে বসাতে হবে, গেল। আর ডি মানে তো আমরা বলছি বারবার যে ওই মানুষটা যে কথা বলছে তার থেকে বাধার কি দূরত্ব হইল। এতটুকু আশা করি সবাই বুঝতে পারছি। এতটুকু যদি বুঝতে পারো, তাহলে এর সাথে রিলেটেড আরেকটা জিনিস আমরা একটু ছোট করে বলে ফেলি, এটা একটু শুনবা ভালো মতো। সেটা হচ্ছে আমরা এই যে সূত্রটা আছে, এটার সাহায্যে আমরা আসলে সমুদ্রের গভীরতা নির্ণয় করতে পারি। সমুদ্রের গভীরতা নির্ণয়, এই জিনিসটা আমরা করতে পারি। কিভাবে সমুদ্রের গভীরতা নির্ণয় করি, এটা খুবই সহজ, যারা একটু পড়াশোনা করছে ওরা জানো কিভাবে, একটু দেখি। মনে করো এটা হচ্ছে আমাদের সমুদ্র, এটা সমুদ্র, এটা হচ্ছে সমুদ্রের তলদেশ, এটা হচ্ছে তলদেশ, সমুদ্র একদম নিচে। এই সমুদ্রের উপরে মনে করো আমাদের একটা শিপ আছে, এটা হচ্ছে শিপটা, শিপ। এই জাহাজে আমাদের একটা যন্ত্র থাকবে, যেই যন্ত্র দিয়ে আমরা শব্দ উৎপন্ন করব। এই শব্দটা উৎপন্ন করলে শব্দটা যাবে 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 যাবে, এটা তলদেশে গিয়ে বাধা পাবে।
বাধা পাইলে আমরা জানি একটা অংশ অবশ্যই অপোজিট ডিরেকশনে ফিরে আসবে, এরকম অপোজিট ডিরেকশনে ফিরে আসবে। আবার বলি, আমরা চাচ্ছি কি সমুদ্রের গভীরতা নির্ণয় করব। কি বলছি? সমুদ্র, এটা সমুদ্রের তলদেশ। এই সমুদ্রে আমাদের একটা শিপ আছে, মনে করলাম একটা জাহাজ আছে। এই জাহাজের মধ্যে, জাহাজের নিচে আমাদের একটা যন্ত্র আছে, যেই যন্ত্রের সাহায্যে আমরা শব্দ ক্রিয়েট করলাম। শব্দটা যাবে নিচে, আসলে নিচে না, এই শব্দটা চারপাশে যাবে। চারপাশে গেলেও ওই শব্দগুলো যদি ফেরেও আমরা পাবো না, কিন্তু যেটা খাড়া নিচের দিকে যাবে এই শব্দটা গিয়ে আবার বরাবর ফিরে আসবে। যখন ফিরে আসবে সেটা আমাদের এই যন্ত্রের মধ্যে আবার গ্রহণ করব। আমরা গ্রহণ করলে মনে করো শব্দটা গেল আবার ফিরে আসলো, আমরা ধরে নিলাম টাইম লাগছে কতক্ষণ? টি। ঠিক আছে, বললো যে ফিরে আসতে একটা সময় লাগছে, যেই সময় লাগুক আমরা বের করতে পারবো। তো ওই সময়টা এই যে গেল আসলো, কতক্ষণ পরে শব্দটা ফিরছে এটা আমরা খুব ইজিলি স্টপ ওয়াচের সাহায্যে নির্ণয় করতে পারি। তাহলে তুমি তো এই যে শব্দটা গিয়ে আবার ফিরে আসছে, তার মানে প্রতিধ্বনি হয়েছে, এবং এই শিফটটা কোনো মুভমেন্ট করে আগে পরে গেছে, যায় নাই। তাহলে তুমি ডি ইকুয়ালস টু যদি ভি ইন্টু টি ডিভাইড বাই 2 এই সূত্রটা খাটাও, তাহলে খুব ইজিলি তুমি কার মানটা বের করে নিতে পারবা? এই ডি এর মানটা বের করতে পারবা। কেন? কারণ এই যে গিয়ে আবার আসতে কতক্ষণ সময় লাগছে এটার মান তোমাকে দেওয়া থাকবে, এই টি এর মানটা তোমাকে দেওয়া আছে। এবং এই ভিটা বুঝে বসাইতে হবে, কারণ আমাদের এই তরঙ্গ বা শব্দটা, এই তরঙ্গ বা শব্দটা কোন মাধ্যমে গমন করছে? পানি। তাহলে আমি বেগের জায়গায় কি বায়ুর বেগ বসাবো? জীবনও না। এখানে কার বেগ বসাতে হবে? তখন পানির বেগ বসাতে হবে, পানির বেগ। আর এই টি মানে যে সময় পর ফিরে আসছে, এই ডি মানে তখন আমরা কি এই শিপ থেকে এই তলদেশের ডিস্টেন্স বা দূরত্বটা আমরা এই ডি এর সাহায্যে বের করতে পারবো। তাহলে সমুদ্রের গভীরতা নির্ণয় আসলে প্রতিধ্বনির সূত্রের সাহায্যেই ডি ইকুয়ালস টু ভি ইন্টু টি ডিভাইড বাই 2। জাস্ট একটা জিনিস ফোকাস রাখতে হবে, সেটা ভি মানে কার বেগ বসাতে হবে এখানে? পানির বেগ। কেন? কারণ শব্দটা গমন করছে কোন মাধ্যমে? এখানে পানি মাধ্যমে গমন করে আবার ফিরে আসছে। তাহলে ডি দিয়ে আমরা সমুদ্রের গভীরতা বের করতে পারি। এই ডি তখন হবে সমুদ্রের গভীরতা। আশা করি সবাই বুঝতে পারছো, খুবই সিম্পল জিনিস। এবার আসো আমরা এক দুইটা ম্যাথ করি, ম্যাথ করলে জিনিসটা বুঝতে পারবা। তবে ম্যাথের আগে আমাদের আরও এক দুইটা কথা একটু বলে নেওয়া দরকার। সেই এক দুইটা কথার মধ্যে সর্বপ্রথম কথাটা হচ্ছে এটা, যে আমরা যখন প্রতিধ্বনির ম্যাথ করব তোমাকে বেশ কিছু পয়েন্ট একটু আগে মাথায় সেট করে রাখতে হবে। কী কী পয়েন্ট মাথায় সেট করে রাখবা? আমি অলরেডি তোমাদেরকে এটা বলছি যে প্রতিধ্বনি শোনা যাবে কি যাবে না বললে, প্রতিধ্বনি শোনা যাবে কি যাবে না বললে আমরা টি এর মান কত সেকেন্ড, টি এর মান কি করব? বের করব। আবার বলি, যখনই বলবে প্রতিধ্বনি শোনা যাবে কি যাবে না, এটা হচ্ছে 1 নাম্বার টাইপের ম্যাথ। যে প্রতিধ্বনি শোনা যাবে কি যাবে না বললে আমরা কার মান বের করব? টি এর মান বের করব। টি যদি 0.1 সেকেন্ডের সমান অথবা বেশি আসে আমরা প্রতিধ্বনিটা শুনতে পাবো। 1। 2 নাম্বার, তোমাকে বলবে পরীক্ষায় যে দূরত্ব কত হলে প্রতিধ্বনি শুনতে পাবে। বলি আবার, বলবে কি ব্যবস্থা গ্রহণ করলে বা কি করলে বা দূরত্ব কত হলে প্রতিধ্বনি শুনতে পাবে। যে কোনো একটা মান বের করতে বললো যে প্রতিধ্বনি শুনতে পাবে, মানে কোশ্চেন থাকবে, কোশ্চেনের লাস্টে এই লাইনটা থাকবে প্রতিধ্বনি শুনতে পাবে। যখনই প্রতিধ্বনি শুনতে পাবে বলবে তার মানে তুমি প্রতিধ্বনি শুনতেছো। যখনই প্রতিধ্বনি শুনতেছো তখন কত সময় লাগবে তুমি অলরেডি জানো, টি এর মান কত সেকেন্ড লাগবে? 0.1 সেকেন্ড। তাহলে কোনো একজন মানুষ প্রতিধ্বনি শুনতে পাচ্ছে বললেই টাইমের মান কত সেকেন্ড বসাতে হবে? 0.1 সেকেন্ড ফিক্সড। মানে এই মান তুমি চাইলেও চেঞ্জ করতে পারবে না। কেন? কারণ যে আমাদের মস্তিষ্কে যে কোনো প্রতিধ্বনি বা সেকেন্ড আর একটা শব্দ শুনতে হলে কত সময়ের গ্যাপ প্রয়োজন? 0.1 সেকেন্ড। এক গেল, এটা হচ্ছে 2 নাম্বার। কিছু কিছু কোশ্চেনে বলবে কি ব্যবস্থা গ্রহণ করলে, দূরত্ব কত হলে, বা অনেক সময় দৌড়াদৌড়ি করবে, দৌড়াদৌড়ি করলে যাই করুক বলবে প্রতিধ্বনি শুনতে পাবে না। কি করলে লোকটা প্রতিধ্বনি শুনতে পাবে না? যখনই প্রতিধ্বনি শুনতে পাবে বলবে, এই কথাটা বলা মাত্রই তুমি বুঝে গেছো টাইমের মান 0.1। কিন্তু প্রতিধ্বনি শুনতে পাবে না, না বলছে। যখন প্রতিধ্বনি শুনতে পাবে না বলবে তখনও আমরা আসলে টাইমের মানটা 0.1 সেকেন্ডই বসাবো। এখন অনেকের মধ্যে কনফিউশন লাগবে যে স্যার 0.1 সেকেন্ড হলে আমরা তো প্রতিধ্বনিটা শুনতে পাবো। তাহলে 0.1 সেকেন্ড হইলে আবার প্রতিধ্বনি শুনতে পাবো না, কিন্তু টাইমের মানটা 0.1 সেকেন্ড বসাবো কেন? যেহেতু আমরা শুনতে পাচ্ছি না, আমরা তো 0.1-এর চেয়ে একটু কম বসাবো। এই জিনিসটা একটু তোমাকে বুঝতে হবে। কিছু জিনিস আমি বলি কি, মনে করো আমরা বললাম একজন লোক ও আছে এখানে, ও একটা দেয়াল পার হইতে যাচ্ছে। এই দেয়ালটার উচ্চতা, এই উদাহরণ আমি ক্লাসেও দিছিলাম, এই দেয়ালটার উচ্চতা মনে করলাম 5 মিটার বরাবর, এই দেয়ালটার উচ্চতা 5 মিটার। এখন ওই লোকটা জাম্প করবে, দৌড়ে এসে জাম্প করবে,
আমি বললাম এই লোকটা 5.1 মিটার লাফ দিছে। কত মিটার লাফ দিছে? 5.1 মিটার লাফ। তাহলে এটা 5 মিটারের বেশি। তাহলে লোকটা পার করবে নাকি করবে না দেয়ালটা? লোকটা দেয়াল পার করবে, কারণ দেয়ালের উচ্চতা 5, ও 5.1, ও একটু বেশি লাফ দিছে, ও খুব ইজিলি পার করবে। আমি বললাম 4.9 মিটার লাফ দিছে একজন লোক, ও কি দেয়াল পার করতে পারবে? পারবে না, কারণ দেয়ালের উচ্চতাই 5 মিটার, ও 5 মিটারের কম দিছে, সো পার করতে পারবে না। কিন্তু কনফিউশন হয়ে যায় যখন আমরা বলি লোকটা 5 মিটারই লাফ দিছে। 5 মিটার, একদম দেয়ালের উচ্চতা 5, লোকটাও লাফ দিছে 5 মিটার। এখন কথা হচ্ছে লোকটা দেয়ালটা পার করবে কি করবে না। তখন এই কোশ্চেনটার অ্যান্সার হয়, এটাকে আমরা বলি লিমিট বা সীমা। কোন একটা সীমার মান যখন সমান হয়, 5 মিটার লাফ দিছে, বরাবর 5 মিটার লাফ দিছে, তখন আমরা বলি এই লোকটা কোনো রকমে হয়তো পার করবে, হয়তো পার করবে। দেখো কতগুলা ঝামেলার কথা। প্রথম কথা হচ্ছে কোনো রকমে, মানে এই কোনো রকমে ও দেয়ালটা পার করে যাবে, একটু কোনো রকমে পার করে যাবে, কোনো রকমে। আবার বলছি হয়তো, হয়তো মানে ও করতেও পারে, নাও করতে পারে। ফিজিক্সে এইরকম লিমিটিং যে মানগুলো থাকে, যে এক লোক 5 মিটার দেয়ালকে 5 মিটারে লাফ দিছে, তখন এই লোকটা আমরা ধরে নিই পার করলেও 5 মিটার, 5 মিটার পার করতেও পারে, নাও করতে পারে। তার মানে কোনো রকমে হয়তো পার করবে, এর মানে করতেও পারে, এর মানে নাও করতে পারে। অর্থাৎ 5 মিটার লাফ দেওয়া মানে এই লোকটা পার করলেও করতে পারে, আবার না করলেও করতে পারে, নাও করতে পারে, মানে পার করতেও পারে, নাও করতে পারে। তো পার করতেও পারে, নাও করতে পারে, বরাবর 5 মিটার না? এই সেম কথাটা এখানে 0.1 সেকেন্ডের ক্ষেত্রে। মনে করো একজন লোক, বললাম আমরা 0.1 সেকেন্ড পর প্রতিধ্বনি শুনতে পায়, কারণ আমাদের ব্রেইন 0.1 সেকেন্ডের সমান সময় কোনো জিনিস আমাদের ব্রেইনে, আমাদের একটা শব্দ, যেমন আমি একটা কথা বললাম, এটা কথা, এই কথাটা আমার ব্রেইনে গেল, এই ব্রেইনে আওয়াজটা থাকবে 0.1 সেকেন্ড। কারণ একটা শব্দ এই 0.1 সেকেন্ডের ভেতরে আমাদের ব্রেইনে চলে আসলো, একটা শব্দ 0.1 সেকেন্ডে ব্রেইনে আসলো। তাহলে এই শব্দটা আমরা ওই যে কোনো রকমে হয়তো শুনবো, এর মানে আমরা শব্দটা শুনতেও পারি, আমরা নাও শুনতে পারি। অর্থাৎ এখানে একটা লিমিট বা সীমা, যে এই ঘটনাটা হইলে আমি শুনতেও পারি, নাও শুনতে। বরাবর 0.1 মানে আমরা শুনতেও পারি, নাও শুনতে পারি। কিন্তু 0.1-এর বেশি হইলে অবশ্যই শুনবো, 0.1-এর কম হইলে অবশ্যই শুনবো না। কিন্তু 0.1 মানে শুনতেও পারি, নাও শুনতে পারি। অর্থাৎ এটা একটা সীমা, যেই সীমার উপরে আর নিচে ক্লিয়ার, কিন্তু সীমাটা হচ্ছে ব্লার লাইন। ব্লার মানে এই জায়গাটা একটু কনফিউশন, যে হবে হবে না, দুই রকম ঘটনাই হইতে পারে। কারণ আমাদের ব্রেইন একেবারে বরাবর 0.1 সেকেন্ড পরে একটা শব্দ আসলে হালকা না শুনতেও পারে। এই জন্য আমরা যখন শুনতে পারি বলি, তখন টাইমের মান 0.1 সেকেন্ড বসায় দিতে হবে যখন বলে শুনতে পাবে। অথবা শুনতে পাবে না বললেও আমরা টাইমের মান 0.1 বসিয়ে অন্য মানগুলো বের করি। আশা করি সবার কাছে ক্লিয়ার হয়েছে কনসেপ্টটা, যে টাইমের মান 0.1 সেকেন্ড মানে আমরা একটা শব্দ শুনতেও পারি, আমরা একটা শব্দ নাও শুনতে পারি। এবং অন্য দিক থেকে যে টাইমের মান 0.1 সেকেন্ড হয়, পাবে বললেও বসাবো, পাবে না বললেও বসাবো। ঠিক আছে? তাহলে শুনতে পাবো পাবো না, যেই অ্যান্সারই হোক না কেন, আমরা টাইমের মান 0.1 সেকেন্ড বসাবো। আর ডি এর ব্যাপারটা কিন্তু কেউ ভুলবা না। এই ডি মানে ওই যে মানুষটা দাঁড়াইছিল এবং যে বাধাটা ছিল, এই দুইটা জিনিসের মধ্যবর্তী দূরত্ব বুঝবা। যে শব্দ তৈরি করছে, উৎস এবং বাধা, এই দুইটা জিনিসের মধ্যবর্তী দূরত্বকে আমরা ডি বলছি। উৎস, বাধা, মধ্যবর্তী দূরত্ব হচ্ছে ডি। আসো আমরা ক্লাসে করানো কিছু ম্যাথই একটু প্র্যাকটিস করি, কারণ এই ম্যাথগুলোই পরীক্ষায় আসবে। আসি, এই যে আমাদের প্রথম টাইপ যে কেস 1টা আছে, এটার মধ্যে লোকটা আসলে দাঁড়ায় আছে। ভালো করে শুনবা, লোকটা আসলে দাঁড়িয়ে আছে। এই যে লোকটা দাঁড়িয়ে থাকলে তাহলে আমরা এটা পারবো। পাহাড় থেকে 30 মিটার দূরত্বে একজন লোক দাঁড়িয়ে শব্দ করলেন, ওই দিনের তাপমাত্রা 30 ডিগ্রি সেলসিয়াস। দেখো ওই যে আমি তোমাকে বলতেছিলাম, যখনই তুমি কোশ্চেনের মধ্যে তাপমাত্রা দেখবা, চোখ বন্ধ করে তোমার মাথায় একটা জিনিস সেট রাখবা, যে না তাপমাত্রা একটা দেওয়া আছে, মানে আমাকে শব্দের বেগ বের করাই লাগবে। কিভাবে বের করবো? দেখো যখন বের করি আমরা সূত্র জানি সবাই, যে v1/v2 সমান হচ্ছে √T1/T2। এটা হচ্ছে সূত্র, পড়াইছি আমরা একটু আগে। v1/v2 সমান √T1/T2। তুমি অলওয়েজ বের করতে হবে কার মানটা, v2। এই জন্য এই সূত্রটাকে যদি আমরা বিপরীতকরণ করি, উল্টা করি, মানে v2-র উপরে আনি, v1 নিচে আনি, এই পাশে উল্টো হয়ে যাবে, এই পাশটাও উল্টায় যাবে। এই জন্য আমরা এই সূত্রটা তখন করি কি, এরকম করি, v2/v1 সমান √T2/T1। এই সূত্র লিখি কেন? তাহলে আমি ডিরেক্টলি v2 বের করতে পারতেছি, v1 এই পাশে গুণ করি।
আশা করি বুঝতে পারছো। এখন বলছে 30 মিটার দাঁড়ায় শব্দ করছে, ওকে, তাহলে পাহাড় থেকে 30 মিটার দূরত্বে দাঁড়ায় শব্দ করছে, তাহলে উৎস আর বাধা মধ্যবর্তী দূরত্ব 30, তাহলে এটা হচ্ছে ডি এর মান। ডি এর মান কত মিটার পেয়ে গেছি আমরা? 30 মিটার। গেল, আমরা বের করতে চাচ্ছি কিসের মান? আমরা বের করতে চাচ্ছি লোকটি কত সময় পর প্রতিধ্বনি শুনবে। খুব ইজি কথা যে আমরা কিসের মান বের করতে চাচ্ছি? টাইমের মান বের করতে চাচ্ছি। কি বের করতে যাচ্ছি? টাইম। কত সময় পর শুনবে টাইম। তাহলে আমার কাছে সূত্র আছে, লোকটা কি অবস্থা আছে? দাঁড়ায় শব্দ করছে, তাহলে লোকটা কোনো দৌড়াদৌড়ি করতেছে না, তাহলে সূত্র আমরা জানি, সূত্র হচ্ছে ডি ইকুয়ালস টু ভি ইন্টু টি ডিভাইড বাই কত? 2। ভি কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা? ওই যে 30 ডিগ্রি। তুমি এখান থেকে V2টা বের করবা, যেখানে V1 এর মান আমরা জানি T2। T2 মানে হবে 30 ডিগ্রি। 30 ডিগ্রি মানে 273 প্লাস 30, আর T1 মানে 0 ডিগ্রি। 0 ডিগ্রি মানে 273 বরাবর ইন্টু V1। V1 মানে আমরা জানি 330। এটা যদি তুমি একটু হিসাব করো দেখবা 347.66 এরকম একটা মান আসবে। তো এই ভি এর মানটাই তুমি এখানে বসাবা। কেন? কারণ আজকের দিনের তাপমাত্রা কত? আজকের দিনের তাপমাত্রাই 30 ডিগ্রি সেলসিয়াস, তাহলে 347.66। টাইমের মান তুমি বের করতে চাচ্ছ, ডিভাইড বাই 2। দূরত্ব তোমার দেওয়া আছে এই যে 30 মিটার দূরত্ব, 30 মিটার। এটা সবাই পারবা, এটা খুবই ইজি ম্যাথ, ক্যালকুলেটর করে ফেলবা, এটা সবাই পারবা, এটা কোনো প্রবলেম না। পরের ম্যাথটা আসি। পরের ম্যাথটা বললো ওই দিনের তাপমাত্রা কত হলে লোকটি, মিলাও, বলছে ওই দিনের তাপমাত্রা কত হলে লোকটি প্রতিধ্বনি শুনবে না। এটাই হচ্ছে আমাদের একটা বুঝার ম্যাথ, একটু খেয়াল করব। বলছে ওই দিনের তাপমাত্রা কত হলে, তার মানে আমাকে বের করতে বলছে তাপমাত্রা। তাপমাত্রা বের করব। এখন কি T1 বের করবে না T2? ফিক্স মনে রাখো, তোমার প্রথম কথা হচ্ছে T1 T2 বেগের সূত্রের মধ্যে এটা ছিল। T1 T2-র মধ্যে T1টা আমরা ফিক্স জানি, কত ডিগ্রি সেলসিয়াস বলছিলাম? 0 ডিগ্রি সেলসিয়াস, মানে 273 কেলভিন। T1টা ফিক্স, T1, তাহলে এটা অবশ্যই কার মান হবে? T2। দেখছো তাপমাত্রা কত বলছে, তুমি T2ই বুঝবা। কেন বুঝছো আশা করি। বলছে লোকটি প্রতিধ্বনি শুনবে না। একটা কথা বলছিলাম, লোক প্রতিধ্বনি শুনুক, লোক প্রতিধ্বনি না শুনুক, একটা মান আমরা জানি, সেটা হচ্ছে টি এর মান আমরা জানি। কত সেকেন্ড বসাইতে হবে? 0.1 সেকেন্ড। দেখো প্রত্যেকটা একটা কোশ্চেনের মধ্যে কয়টা ক্লু পাওয়া যাচ্ছে? এক কি বের করব, এক কি দেওয়া আছে। দেখো তো, এই যে প্রতিধ্বনি শুনবে না, এটা থেকে যে একটা ইনফরমেশন জানো তুমি, এটা বোঝাটাই হচ্ছে ফিজিক্সে ম্যাথ পারার কৌশল। যে এই লাইনে বলছে প্রতিধ্বনি শুনবো না, এর মানে টাইমের মান আমি জানি 0.1, এবং আমার বের করতে হবে কি? তাপমাত্রা বের করতে হবে। এখন একটু মাথা ঘাটাও, তাপমাত্রার সাথে কার সূত্র? বেগ। তাহলে মিলাও, তাপমাত্রার সাথে যদি বেগের সূত্র হয়ে থাকে, তাহলে আমরা প্রথমে আগে কি বের করা লাগবে? বেগ বের করা লাগবে। কেমনে? ডি ইকুয়ালস টু ভি ইন্টু টি ডিভাইড বাই 2। এটা দিয়ে বের করবো। কেন? কারণ এখানে তো প্রতিধ্বনি শুনবে কিনা বলছে, তো প্রতিধ্বনির সূত্রই তুমি জানো, লোকটা দাঁড়ায় থাকলে সূত্র কি? ডি ইকুয়ালস টু ভি ইন্টু টি ডিভাইড বাই 2। এখন টি এর মান তুমি জানো, লোকটা কত দূরত্বে দাঁড়ায় ছিল? 30 মিটার, সব তোমার কাছে আছে। ডি এর মান তুমি 30 বসাবা, বেগের মান তুমি বের করবা। কেন? কারণ বেগ তোমারে বের করতে বলছে তাপমাত্রা, তাপমাত্রার সাথে কার সম্পর্ক? বেগের সম্পর্ক। ভি বের করবো, টি এর মান 0.1 ডিভাইডেড 2। তুমি বেগের মান এখান থেকে একটা বের করলে, এটা 30, 300 আসবে, 600 আসবে, 600 ms ইনভার্স 1। এবার তুমি সূত্র খাটা দিবা। কি সূত্র? ওই যে তুমি জানো, V2 ডিভাইড বাই V1। বলছিলাম একটু আগে কেন বিপরীতকরণ করে লিখবা, তাহলে তোমার ম্যাথ করতে ইজি হবে। রুট ওভার T2 ডিভাইড বাই T1। এবার তুমি বের করতে যাচ্ছ কার মান? ওই যে এতক্ষণ আগে বলছিলাম T2 বের করতে যাচ্ছি, কারণ বাকি মানগুলো আমি জানি। তো বের করার জন্য রুটটা এ পাশে আনবা, স্কোয়ার করবা। এই V2-র মান হচ্ছে 600, কারণ এখন তোমার এই জায়গার তাপমাত্রা 600 হইতে হলে, 600 হইলে তুমি প্রতিধ্বনি আর শুনবা না। বসাইলাম V1 এর মান 330 আমাদের মুখস্থ, পুরোটার ওপর স্কোয়ার আসবে। T2 ডিভাইড T1 তো আমাদের মুখস্থ 273। তাহলে এখান থেকে তুমি T2 এর মানটা খুব ইজিলি বের করতে পারতেছো। এবং এই অ্যান্সার সহ আমরা কিন্তু পিডিএফ গ্রুপের মধ্যে দেওয়া আছে, তোমরা একটু খুঁজবা, খুঁজলে দেখবা এটা পেয়ে গেছো। গেল, তারপর বলছে লোকটি কতটুকু, 3 নাম্বার ম্যাটটাতে আসি, লোকটি কতটুকু এগিয়ে আসলে প্রতিধ্বনি শুনবে না। আচ্ছা, যারা ক্লাস করতেছো ওদের জন্য আমি আরও 1-2টা কথা বলি, একটু সবাই একটু শুনবা। সেটা হচ্ছে যখন তোমরা এই অনলাইন ক্লাসগুলো করতেছো, অনলাইন ক্লাসগুলোতে আমাদের বলছিলাম আমাদের এখন এই ক্লাসগুলো দেওয়ার, আমরা অলরেডি এই ক্লাসগুলো রেগুলার ক্লাসে করাইছি, কিন্তু তারপরে এই ক্লাসগুলো করানোর উদ্দেশ্য হচ্ছে যেন তোমরা যারা একটু দুর্বল আছো, যারা একটু পিছিয়ে আসো, ওরা যেন এই ক্লাসগুলো করে একটু কমন পাও পরীক্ষার মধ্যে, জাস্ট কমন। তো এই ম্যাথগুলো করলে দেখা যাবে তুমি কমন পাবা। তবে
কিছু ব্যাপার আছে, এই ম্যাথটা হুবহু পরীক্ষা আসবে এরকম না, একটু হয়তো এদিক ওদিক করে একটু হালকা এদিক ওদিক ঘুরায় হয়তো ম্যাথটা পরীক্ষা আসতে পারে। তো এই জন্য তুমি যখন ম্যাথগুলো করবে একবার ক্লাসটা দেখবা, তুমি তো নোট করছো, ট্রাই করবা অবশ্যই যখনই পরীক্ষার আগে অথবা তুমি যখন রিভাইজ দিবা কোনো একটা চ্যাপ্টার, তখন যেন এই ম্যাথগুলো তুমি না দেখে করো। অর্থাৎ ম্যাথ তুমি করছো, নোট আছে, কিন্তু তুমি যদি ম্যাথগুলো আবার দেখে করো তাহলে পরীক্ষা গিয়ে তুমি আর পারবা না। এই জন্য অবশ্যই ট্রাই করবা ম্যাথ যেই ম্যাথে করো, তুমি সিকিউ করো এমসিকিউ করো, ট্রাই করবা কখনো অ্যান্সার না দেখে করতে। ফিজিক্স অনেকেই বলে যে আমি পারি না, এটার একমাত্র কারণ হচ্ছে এটা যে তুমি কি করো, অলওয়েজ ম্যাথ যেই ম্যাথটা সলিউশনে থাকে, তুমি যেই গাইড পড়ো বা বোর্ডের কোশ্চেন টেস্ট পাবো যাই সলভ করো না কেন, দেখবার অলওয়েজ অ্যান্সার দেওয়া থাকে। তুমি কি করো, কোশ্চেন দেখে অ্যান্সারটা দেখে ফেলো। তো তুমি যদি এরপর করো আলটিমেটলি লাভ নাই, কারণ তোমার ব্রেইনটা ওয়ার্ক করতেছে না। ব্রেইন যদি কাজ নাই করে তাহলে তুমি পরীক্ষার হলে হঠাৎ করে ওই ম্যাথটা দেখে কোশ্চেন পাবে, ওখানে তো আর তোমার অ্যান্সার নেই। এই জন্য ট্রাই করবা অবশ্যই যে কোনো কোশ্চেন যখনই অ্যাটেম্প দিবা অ্যান্সার অলওয়েজ ঢাকা থাকবে, অ্যান্সার ঢেকে রাখবা, ঢেকে ম্যাথটাকে ট্রাই করবা, না পারলে তারপর তুমি অ্যান্সার দেখো, কিন্তু ট্রাই করবা যেন আগে একবার না দেখে তুমি ম্যাথটা করো। এবং কিছু কিছু ম্যাথ তুমি যখন পারবা না একটু অনুসন্ধান করবে যে স্যার আমি পারি নাই কেন, না পারলে কেন, বুঝি নাই কেন, এই ম্যাথটা আমার মাথায় আসে নাই, এগুলো খোঁজার ট্রাই করবা। আর গাইডে বিভিন্ন অ্যান্সারে একটু সমস্যা থাকে, এই জন্য ট্রাই করবো অবশ্যই যে গাইডের অ্যান্সারগুলো একটু সিম্পলিফাই করে নিজের মতো করে করার জন্য। গেল পরে ম্যাথটাতে আসি। পরে ম্যাথটা আমাদেরকে বলছে যে হচ্ছে লোকটি কতটুকু এগিয়ে আসলে প্রতিধ্বনি শুনবে না। একটু খেয়াল করবা ভালো মতো, লোকটা কতটুকু এগিয়ে আসলে প্রতিধ্বনি শুনবেন না, মিলাও। তাহলে আবার দেখো, ওই যে তোমার মেইন লাইন আছে প্রতিধ্বনি শুনবে না, প্রতিধ্বনি শুনবে না মানে টি এর মান কত বসাবো, 0.1 সেকেন্ড। শিওর, যখনই বলবে শুনবে না টি এর মান 0.1 সেকেন্ড বসাই দিয়ে তারপর তুমি যা ইচ্ছা বের করো। এবার কি বের করতে বলছে, মনে করো এই যে লোকটা, এই যে হচ্ছে ওই পাহাড়, এই দুইটার মধ্যবর্তী দূরত্ব ছিল 30 মিটার। ঠিক আছে, এই যে 30 মিটার দূরত্বে পাহাড়। বলছে লোকটা কতটুকু এগিয়ে আসলে, কতটুকু এগিয়ে আসলে তুমি জানো, মনে করো লোকটা এতটুকু এগিয়ে আসলে আর প্রতিধ্বনি শুনে না। তো এতটুকু এগিয়ে আসলে মানে কতটুকু জানি না, ধরে নিলাম এক্স দূরত্ব এগিয়ে আসলে। যখন ম্যাথ লিখবা ধরি এক্স দূরত্ব এগিয়ে আসলে। এবার বলো তো, যখনই লোকটা এক্স দূরত্ব আগায় চলে আসছে, এখন লোকটা শব্দ করবে এখান থেকে। যদি শব্দ এখান থেকে করে, এবার কি আর বাধা থেকে ওর দূরত্ব 30 মিটার আছে? দেখো পুরাটা 30, এটা এক্স, তাহলে কতটুকু দূরত্ব আছে বাধা থেকে এখন ওর, বুঝতেই পারতেছো 30 মাইনাস এক্স। তাহলে এবার আমার ডি এর মান পেয়ে গেছি। লোকটা কি এখানে দাঁড়ায় কোনো দৌড়াদৌড়ি করতেছে, কোনো দিকে মুভ করতেছে না? যদি মুভ নাই করে তাহলে আমরা দূরত্ব, আমরা প্রতিধ্বনির সূত্র জানি, কি সূত্র, ডি ইকুয়ালস টু ভি ইন্টু টি ডিভাইড বাই 2। বেগ মানে অলরেডি তোমার তাপমাত্রা 30 ডিগ্রি সেলসিয়াস, তুমি বেগের মান অলরেডি কতেও করছো। যদি ডিরেক্টলি নাও করতাম, মানে 1 নম্বর কোশ্চেনটা নাও করতাম, তাও তুমি বের করতে পারতা কিভাবে, v2/v1 সমান √t2/t1 দিয়ে তুমি v2 বের করে বেগটা বসাইতা। তুমি ডি বের করবা, ডি এর মান তুমি অলরেডি জেনে গেছো, কারণ আমাকে বলছে আগায় আসতে হবে। এই যে আমি ধরে নিছি কতটুকু আগায় আসছি, আমি এক্স দূরত্ব আগে আসছে লোকটা। তাহলে আমার বাধা থেকে দূরত্ব এখন আর কত নাই, 39, দূরত্ব কত হয়ে গেছে 30 মাইনাস এক্স, বসালাম ডি এর জায়গায় 30 মাইনাস এক্স ইকুয়ালস টু বেগ কত, ওই যে 30 ডিগ্রির জন্য 347.67 বা এরকম কিছু একটা, টি এর মান কত 0.1, বসাইলা 0.1 ডিভাইড বাই বসাইলা 2। কার মান বের করতে যাচ্ছ, এক্স এর মান, কারণ কতটুকু এগিয়ে আসলে বলছো, এই যে কতটুকু এগিয়ে আসলে, তো ধরে নিয়েছি কতটুকু এগিয়ে আসলে এক্স, তুমি এখান থেকে কার মান বের করে ফেলবা, এক্স এর মান বের করে ফেলবা। খুবই ইজি না, কতটুকু এগিয়ে আসলে, আমি জানি না কতটুকু, ধরে নিয়েছি এক্স দূরত্ব এগিয়ে আসলে, তাহলে খুব ইজিলি কিন্তু ম্যাথটা হয়ে যাচ্ছে। আশা করি সবাই বুঝতে পারছো। এবং মেইন ওই যে প্রতিধ্বনি শুনতে পাবে না বলছে, তুমি টি এর মান জানো। এই ইম্পর্টেন্ট পয়েন্টগুলো মনে রাখলেই তোমার ফিজিক্সটা অনেক সহজ লাগবে, পরীক্ষাও তোমরা অ্যান্সার করতে পারবা। আচ্ছা, তারপরে ম্যাথটা ট্রাই করি। এই ম্যাথটা আমি ক্লাসে বলছিলাম, ক্লাসে করানো হয়েছে এই সবগুলো ম্যাথ। একটু 1 নাম্বার কোশ্চেনটা পড়ার আগে একটু উদ্দীপকটা নিয়ে কয়েকটা কথা বলি, একটু খেয়াল করবা ভালোভাবে। প্রথম বলছে এই জায়গার মধ্যে আসলে একটা কুয়া দেওয়া আছে, যে এই কুয়ার মধ্যে 30 মিটার, এটা 30, এই 30 মিটার হচ্ছে কুয়ার টোটাল গভীরতা। এর মধ্যে 10 মিটার পানি আছে, 10 মিটার পানি, ঠিক আছে না? আবার বলি, কি কুয়ার টোটাল গভীরতা 30 মিটার, 10 মিটার আছে পানি। বললো কি 1 নাম্বার কোশ্চেন টাইপের পড়ি। আচ্ছা, আরেকটা বিষয়, সবাই আমি গত ক্লাসেও বলছিলাম, যারা এই ক্লাসগুলো করতেছো তারা আগে ভিডিওটা পজ করে আগে নিজে নিজে ম্যাথগুলো ট্রাই করবা। ট্রাই করে যদি তুমি না পারো তারপর সলিউশনটা দেখো, আদারওয়াইজ তুমি স্কিপ করে করে একেবারে সামনে চলে যাও।
শুধু শুধু বসে বসে ক্লাস করার কোনো মানে নেই, তুমি নিজে ট্রাই করো, ট্রাই করার পর না পারলে তারপর তুমি ক্লাসটা দেখো, তাহলে তোমার হয়তো আমি কিছু কথা বলবো যেগুলো তোমার মাথায় পরীক্ষার সময় হিট করবে, তুমি খুব ইজিলি করতে পারবা। কিন্তু ফার্স্টে আগে নিজে ট্রাই করবা, ঠিক আছে? এরপর তুমি না পারলে ইয়া করো, আর যদি পেরে যাও যে না ম্যাথ পেরে গেছি, অ্যান্সার মিলিয়ে দেখো, আমাদের গ্রুপে পিডিএফ দেওয়া আছে, অ্যান্সার মিলিয়ে দেখবে, অ্যান্সার মিলিয়ে দেখছো হয়ে গেছে, তাহলে আর কষ্ট করার দরকার নেই। বলছে কি কুয়ার শীর্ষ থেকে শব্দ করা হলে, তাহলে আমরা শব্দ করছি কোত্থেকে শব্দ করছি? কুয়ার শীর্ষ থেকে। তাহলে কুয়ার শীর্ষ মানে কুয়ার এই যে এই জায়গা থেকে মনে করো আমরা শব্দ করছি, তাহলে এটা হচ্ছে আমাদের উৎস, এটা হচ্ছে উৎস, যে উৎস থেকে আমরা শব্দটা করছি। ওকে, শব্দ করা হলে বলছে কত সময় পরে প্রতিধ্বনি শোনা যাবে। তাহলে খুব ইজি বুঝতে পারতেছে, কত সময় মানে কিসের মান বের করবা? টি এর মান বের করবা। কি শোনা যাবে বলছে? দেখো তো, বলছে প্রতিধ্বনি শোনা যাবে। তাহলে মিলাও একটু, কি শুনতে চাচ্ছ? প্রতিধ্বনি। প্রতিধ্বনি মানে দেখো তো, এই যে শব্দ করলে শব্দটা নিচে নামবে, এই যে দেখো তো পানিটা একটা বাধা, ওই যে আমি বলছিলাম যে দেয়াল একটা বাধা হইলে এই জায়গার মধ্যে বাধাটা কে? আসলে পানি। কেন? কারণ এটা বায়ু মাধ্যম, এটা পানি মাধ্যম, এই মাঝখানের তলটার নাম হচ্ছে বিভেদ তল। টোটাল কয়টা ঘটনা ঘটবে? 3টা। একটা শোষণ হবে, একটা প্রতিফলন হবে, একটা প্রতিসরণ হবে। শোষণ মানে এই তল করতে কিছু পরিমাণ শক্তি শোষিত হয়ে যাবে, কিছু এক তরঙ্গের একটা পার্ট কই চলে যাবে? প্রতিসরিত হয়ে যাবে, আরেকটা পার্ট প্রতিফলিত হয়ে আসবে। এখন যেটা প্রতিসরিত হয়ে গেছে ওটা তো পানির ভেতরেই চলে গেছে, ওটা নিয়ে আর আমাদের টেনশন নাই, কারণ আমরা এখন শব্দের প্রতিফলন পড়তেছি। তার মানে এই যে শব্দটা করলো উৎস, এই শব্দটা পানির বিভেদ তলে বাধা পেয়ে আবার অপোজিট দিকে আসবে, এসে ওর কানে আসবে। এই কতক্ষণ পরে শোনা যাবে? এটাই প্রতিধ্বনি শোনা যাবে কিনা সূত্র। তাহলে টি এর মান বের করবো আমরা। দেখো তো এই উৎসটা কোনো মুভ করতেছে না, অর্থাৎ উৎসটা শব্দ করছে, এখানেই আছে, শব্দটা গেল আবার আসলো, এরপর লোকটা শুনবে। প্রতিদিনের তাপমাত্রা দিচ্ছে 30 ডিগ্রি সেলসিয়াস। তো তুমি আগে কি করবা? শব্দের বেগ বের করবা। তাপমাত্রা দেওয়া মানেই দেখো এই পয়েন্টটা মাথায় একেবারে ঢুকাই ফেললাম যে তাপমাত্রা দিলেই আমরা শব্দের কি বের করব? বেগ। কেমনে বের করব? জানি আমরা v2/v1 সমান √T2/T1। এটা দিয়ে তুমি বেগ বের করে ফেলবো, করবা প্রথমেই গেল। এবার তুমি কি বের করতে চাচ্ছ? এই যে শব্দ গেল আবার আসলো, উৎস দাঁড়ায় আছে, অর্থাৎ লোক যে শব্দ করছে সে দাঁড়ায় আছে, ওর কোনো মুভ করে নাই। তাহলে তুমি সূত্র খাটাবা d = v × t/2। আমরা পড়াইছি অলরেডি যে দাঁড়ায় থাকলে d = v × t/2। এবার আমরা দূরত্ব দেখব। দূরত্ব মানে কি বলছিলাম, মনে করে দেখো, যে উৎস থেকে শব্দ করবে, যেই উৎস থেকে শব্দ বের হবে সেটা এবং বাধার দূরত্ব, উৎস আর বাধার দূরত্ব। এবার দেখো তো, উৎসকে এই যে শব্দ করছে উপর থেকে, শীর্ষ থেকে যে শব্দ করছে, বাধাকে এই যে বিভেদ তল বলছিলাম বাধা। তাহলে দেখো তো উৎস আর বাধার মধ্যবর্তী দূরত্বটা কত? দেখি তো আছে কিনা। পুরাটা হচ্ছে 30, পানি আছে 10, পুরাটা 30, পানি আছে 10। তাহলে এই দূরত্বটুকু কত হবে? পুরাটা 30, এটা 10, তাহলে এটা আসবে 30 - 10, মানে বুঝতেই পারতেছো সবাই, খুবই ইজি জিনিস, 20 মিটার্স। তাহলে এই 20 মিটারটাই হচ্ছে আমাদের এখানে যে দূরত্বটা আছে, সেই দূরত্বটা 20। বেগের মান অলরেডি আমরা ওই যে তাপমাত্রা 30 ডিগ্রি, এটা মিস করাই যাবে না কোনোভাবে। 30 ডিগ্রি করলে আমরা অলরেডি মুখস্থ জানি 347.67 আসবে, কিন্তু পরীক্ষায় তোমাকে দেখাইতে হবে। বলছে টাইম বের করতে T/2। দেখো তো একটু এদিক ওদিক করলেই তুমি কিসের মান বের করতে পারবা? টি এর মান বের করতে পারবে। এই যে দেখো একমাত্র অজানা রাশি টি, খুব ইজি বের করা যাচ্ছে। তাহলে দেখো তো এখানে প্রথম বেসিক হচ্ছে ডি এর মানটা, কেন? কারণ বাধার দূরত্ব, তাহলে বাধার দূরত্ব কিন্তু তোমাকে আলাদা করে বের করে নিতে হয়েছে। ক্লিয়ার? সেকেন্ড বেসিক হচ্ছে ভি, বেগ। কেমনে বুঝছি বেগের মান? আমরা জানি কি জানি না? এই যে তাপমাত্রা দেখছি, তাপমাত্রা 0 ডিগ্রি বললে 330 বসাইতাম, তাপমাত্রা বলছে 30 ডিগ্রি, নতুন করে বের করব, সূত্র আছে, বসালাম, বের করতে বলছে সময়, খুব ইজিলি সময় বের হয়েছে। তাহলে দেখো তো এই ম্যাথে মেইন বেসিকটা আসলে ডি এর বেসিকটা, কারণ বেগের বেসিক অলরেডি আমরা বলছি। তাহলে ডি মানে দূরত্ব, কার থেকে কার দূরত্ব? উৎস থেকে বাধার দূরত্ব। শেষ, প্রথমটা গেল। পরেরটা আসো, পরের কোশ্চেনটি একটু ভালো করে পড়তে হবে, কারণ এই টাইপের কোশ্চেনগুলো 4 নাম্বার, 4 মানে ঘ নাম্বার কোশ্চেনে আসে। পড়ো। বলো কি পানির উচ্চতা কত হলে প্রতিধ্বনি শোনা যাবে? মানে কি দেখো তো, মনে করো এটা হচ্ছে আমাদের এই পানির উচ্চতাটুকু, এটা এই পানি মনে করো এতটুকু পর্যন্ত আছে, একেবারে পুরাটা পানি আছে, পুরাটা পানি, এখানে যত পানি আছে সব পানি। এই পুরোটা যদি পানি হয়, তোমার প্রতিধ্বনি শোনার কথা আসতেছে, কারণ তুমি শব্দ করছো, এখানে শব্দের সাথে সাথে ফিরে চলে আসবে, তুমি প্রতিধ্বনি শুনবা না। কিন্তু বলছে উচ্চতা কত হলে, উচ্চতা কত মানে এই পানিটা কতটুকু থাকলে তুমি প্রতিধ্বনি শুনতে পারবা। এবার মনে করে দেখো তো, আমরা অলরেডি এটা নিয়ে কথা বলছি যে প্রতিধ্বনি শুনতে পাবো বা পাবো না,
এরকম কথা যখনই থাকবে, আবার বলি, প্রতিধ্বনি শুনতে পাবো বা প্রতিধ্বনি শুনতে পাবো না যখনই বলবে, প্রতিধ্বনি শুনতে পাবো বা পাবো না যখনই বলবে, আমরা তখন টাইমের মান জানি। প্রতিধ্বনি শোনা যাবে বলছে, তার মানে টাইমের মান জানি কত সেকেন্ড, 0.1 সেকেন্ড। দেখছো ওই যে ওই পয়েন্টগুলো তোমাকে মাথায় রাখতে হবে যে কি, প্রথমে যখনই বলবে প্রতিধ্বনি শুনতে পারবা কিনা, টি এর মান বের করা লাগবে। প্রতিধ্বনি শুনতে পাচ্ছি বা পাবো এরকম কথা থাকলেই টি এর মান 0.1। প্রতিধ্বনি শুনতে পাবো না বললেও টি এর মান 0.1। এই যে প্রতিধ্বনি শোনা যাবে, টি এর মান 0.1 বসাইছি। বলছে কি বুঝিও পানির উচ্চতা কত হলে, মানে পানি কতটুকু উচ্চতার হইলে, বলতো এখানে পানির উচ্চতা অলরেডি কত মিটার আছে দেখো তো, এই যে পানি কত মিটার উচ্চতার আছে, 10 মিটার উচ্চতার। বলছে কত হইলে, তাহলে আমি জানি না তো কত হইলে শুনতে পাবো। তো আমি ধরে নিলাম পানির উচ্চতা যদি x মিটার হয়, কত মিটার হয় x, তাহলে আমরা প্রতিধ্বনি মানে পানির উচ্চতা যদি এতটুকু পর্যন্ত হয় তাহলে আমরা শুনতে পাবো। এখন x এর মানটা আমরা বের করব। তাহলে তুমি প্রথমে কি করে নিবা, ধরি যে পানির উচ্চতা x হলে প্রতিধ্বনি শোনা যাবে, কত হইলে x হইলে। তাহলে এবার ভালো করে খেয়াল করতে হবে এই x এর মানটা আমরা কিভাবে বের করব। দেখো তো কি বলছে, প্রতিধ্বনি শোনা যাবে। তো আমরা শব্দ করছি কোত্থেকে, আমরা শব্দ করছি এখানে শীর্ষ থেকে, এই জায়গা থেকে। তাহলে শব্দটা যাবে আবার আসবে, উৎসটা কোনো মুভ করছে নাকি এক জায়গায় আছে এক জায়গায়। তাহলে প্রতিধ্বনির সূত্র কোনটা বসাবো আমরা জানি, সূত্র বসাবো d ইকুয়ালস টু v ইন্টু টি ডিভাইড বাই কত 2। ডি খুব ভালো করে খেয়াল করব, ডি মানে হচ্ছে উৎস আর বাধার দূরত্ব। এই যে উৎস, বাধা এখন কোথায় বুঝবা ভালো মতো, বাধা এখন কোথায়, আমরা বলছি যে পানি আছে কত উচ্চতার x, তাহলে বাধা এখন কিন্তু এখানে চলে আসছে। তাহলে এবার উৎস আর বাধার দূরত্ব কত মিলাও, খুব ইজিলি বোঝা যাচ্ছে আশা করি। এই পুরাটা হচ্ছে 30 মিটার, এইটুকু হচ্ছে x, এই যে এইটুকু নিচেরটুকু x, তাহলে এটার মান আসবে 30 মাইনাস কত x, খুব ইজিলি বোঝা যাচ্ছে। দেখ পুরাটা 30, আমরা ধরে নিছি কতটুকু উচ্চতার পানি থাকবে x, তাহলে বাধা উৎস থেকে বাধার দূরত্ব আসবে এই যে এতটুকু কত 30 মাইনাস x, ডি এর জায়গায় বসাইলাম 30 মাইনাস x। বেগ 30 ডিগ্রি সেলসিয়াস বের করছি অলরেডি, আর যদি বের না করে থাকি বের করতে পারি আমরা। 66 ইন্টু টি, টি কি বলছে শোনা যাবে, টি এর মান জানি 0.1, বসালেন 0.1 ডিভাইড বাই 2। এখন তো একমাত্র অজানা রাশি কি, এই যে এক্স। এক্স মানে তুমি কি ধরে নিয়েছিলা, ওই যে ধরে নিয়েছিলাম পানির উচ্চতা এক্স হইলে প্রতিধ্বনি শোনা যাবে। তাহলে এক্স মানে পানির উচ্চতা, যে উচ্চতা হইলেও আমরা প্রতিধ্বনি শুনতে পাবো। আশা করি বুঝতে পারছো। দেখো তো আগের ম্যাটটার মতোই, জাস্ট এখানে বাধা জিনিসটা বুঝতে হয়তো অনেকের প্রবলেম হবে। বাধা জিনিসটা আমরা প্রথম কোশ্চেনেই বুঝেছি যে পানির উপরিতলটা বিভেদ তল, ওই বিভেদ তলে 3টা ঘটনা হবে, এর একটা ঘটনা হচ্ছে বাধা পেয়ে ফিরে আসা। ওই বাধা পেয়ে ফিরে আসা মানেই প্রতিধ্বনি, ওই যে শুনতে পাবো যদি গভীরতা পানির উচ্চতাটা এক্স হয়, ওই যে এক্স ধরে নিচ্ছি আমরা। আশা করি সবাই বুঝতে পারছো। তারপর 3 নাম্বার ম্যাথটা, এটা একটু ডিফারেন্ট ম্যাথ, এটা একটু বলি, সবাই একটু পড়লাম। কোশ্চেনটা বলছে কুয়ার শীর্ষ থেকে, কোশ্চেন বলছে কুয়ার শীর্ষ থেকে একটি পাথর ফেলে দেওয়া হলে, তাহলে কুয়ার শীর্ষ থেকে এবার আর শব্দ করি নাই আমরা, একটা পাথর ফেলে দিছি, কত সময় পর শব্দ শোনা যাবে খেয়াল করবা। তাহলে আমরা বললাম কি কুয়ার শীর্ষ, কুয়ার শীর্ষ মানে এই যে এখান থেকে একটা পাথর ফেলে দিছি, কত সময় পর, তাহলে আবারও বুঝলাম টি বের করতে হবে, কিন্তু এবার শব্দ শোনা যাবে বলছে, প্রতিধ্বনি বলে নাই। শুনি তাহলে হ্যাঁ, ঘটনা কি কত সময় পর শব্দ শোনা যাবে বলছে, প্রতিধ্বনি শোনা যাবে কিন্তু বলে নাই। তার মানে আমরা এখান থেকে পাথরটা নিলাম, পাথরটা ফেললাম, পাথরটা যাবে 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 যাবে, এই যে পানির ওপরে সে আঘাত করলো, আঘাত করছে মানে এই যে পানির ওপর পড়ছে একটা শব্দ হবে, পানির ওপর পড়া মানেই শব্দ হইল। এই শব্দটা যখন হবে এটা আবার চারপাশে ছড়াবে, ছড়াবে মানে এই শব্দ উপরে যাবে, গিয়ে এই জায়গায় যে শ্রোতা দাঁড়ায় ছিল বা যে পাথরটা ফেলছে, যে শুনবে যে সব এই পাথরটা নিচে পড়ছে, আওয়াজটা কানে আসবে। তাহলে মিলাও তো একটু, এই জিনিসটা পড়লো, কে পড়লো, পাথর পড়লো, পাথর পড়লো, কিন্তু ফেরার সময় কি পাথর ফিরতেছে না, ফেরার সময় কে ফিরতেছে, শব্দ ফিরতেছে। তো আমাদেরকে বললো কি এই যে শব্দ শোনা যাবে, নট প্রতিধ্বনি। প্রতিধ্বনি শোনা যায় কখন, যখন একটা শব্দ হয় আবার আরেকটা শব্দ ফিরে আসে। এখানে কি শব্দ মারছি আমরা, না, আমরা ফালাইছি কাকে, আমরা ফালাইছি পাথরকে। তাহলে পাথর পড়বে, পড়ে শব্দ আসবে, এই টোটাল টাইমটা আমাকে বের করতে হবে। অর্থাৎ পাথর পড়তে সময়, পড়ার পর শব্দটা হইল, এই শব্দটা আবার কানে আসবে এই সময়।
পাথর পড়তে কতক্ষণ সময়? পাথরটা দেখো তো, পাথর একটা বস্তু, বস্তু যখন এরকম পড়ে তখন ওটাকে আমরা বলি পড়ন্ত বস্তু। জাস্ট আমরা ফেলে দিছি মানে এই পড়ন্ত বস্তুর আদিবেগের মান কত হবে? 0। তাহলে পাথরের ক্ষেত্রে লিখবো আমরা প্রথমে যে পাথরের ক্ষেত্রে, কেন পাথরের ক্ষেত্রে? আগে পাথরটা পড়বে, সো পাথরের ক্ষেত্রে আদিবেগের মান পাইলাম কত? 0। এই পাথরটা কত দূরত্ব অতিক্রম করতেছে? মিলাও তো। এই যে পাথরটা ছিল একেবারে উপরে, পাথরটা পড়ছে পানিতে, তারপর শব্দ শুনবো আমরা। তাহলে পাথরটা টোটাল কত পড়ছে দেখো তো, পুরোটা 30, ওটা 10, তাহলে পাথর কত মিটার পড়ছে? 20। তাহলে পাথরের অতিক্রান্ত দূরত্ব বা উচ্চতা কত? 20 মিটার। আমরা বের করতে যাচ্ছি কত সময় পর, টি বের করতে যাচ্ছি। তাহলে দেখো তো এইচ আছে, ইউ আছে, টি বের করতে যাচ্ছ পড়ন্ত বস্তুর ক্ষেত্রে। পাথর হচ্ছে কি বস্তু? পড়ন্ত। তাহলে পড়ন্ত বস্তুর ক্ষেত্রে এইচ ইকুয়ালস টু, সবাই জানো গতি অধ্যায় পড়ছি আমরা, এইচ ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার। তুমি এখান থেকে টি এর মানটাকে T1 ধরলা, কেন? কারণ এই জায়গায় ঘটনা প্রথমটা হচ্ছে পাথর পড়া, প্রথম ঘটনা পাথর পড়বে, এরপর শব্দ আসবে। তাহলে ঘটনা কয়টা? 2টা। প্রথম ঘটনায় টাইমের মান কত ধরলাম? T1। এইচ এর মান আমরা জানি কত? 20। আদিবেগ জানি 0, টি গুণ করলে 0, হাফ। জি এর মান আমরা জানি 9.8 ইন্টু প্লাস বসাইছি কিন্তু পড়ন্ত প্লাস, ঠিক আছে, T1 স্কোয়ার। এখান থেকে 2টা গুণ হবে, 2 ইন্টু 20 ডিভাইড বাই আসবে 9.8 ইকুয়াল টু আসবে T1 স্কোয়ার। এখান থেকে T1 বের করলে আমরা বের করতে পারি 2 ইন্টু 20 ডিভাইড বাই 9.8 হইলো আমাদের এখান থেকে T1 বের হলো। এই T1 সময়টা কি? পাথর পড়তে সময়। না, আমাকে পাথর পড়তে সময় বের করতে বলছে? নো, আমাকে বলছে কত সময় পর শব্দ শোনা যাবে। পাথর ফেলার পর থেকে কত সময় পর, তাহলে মাত্র পাথর পড়ছে, এরপর কে ফিরবে? শব্দ ফিরবে। শব্দ যখন ফিরবে, শব্দ কি আর নর্মাল বস্তুর মতো আচরণ করে না? শব্দের একটা বেগ আছে, যেই বেগটা আমরা প্রথমেই বলছি, শব্দের বেগটা হচ্ছে সমবেগ। এবার বলতো শব্দটা কত দূরত্ব যাবে? শব্দ উৎপন্ন হয়েছে এখানে, মানে যেখানে পাথরটা পড়ছে, শব্দ যাবে কতটুকু? এই এখান থেকে এই শ্রোতা পর্যন্ত, মানে শিষ্য পর্যন্ত। তার মানে শব্দটাও কত দূরত্ব অতিক্রম করতেছে? এই যে শব্দের অতিক্রান্ত দূরত্ব, পুরোটা হচ্ছে 30, এটা 10। শব্দ কত দূরত্ব যাচ্ছে? 20। শব্দের দূরত্ব 20, বুঝবা? শব্দের অতিক্রান্ত দূরত্ব 20। শব্দ একটা সমবেগে চলে। তাহলে শব্দের ক্ষেত্রে আমরা ডি ইকুয়ালস টু ভি ইন্টু টি ডিভাইড বাই 2 এই সূত্র খাটাবো না। বারবার বলি, এই জায়গায় কিন্তু আমরা বলছি শব্দ শুনবো, নট প্রতিধ্বনি। এবং শব্দটা এখানে কি যাচ্ছে ফিরতেছে এরকম ঘটনা না, শব্দটা জাস্ট যাচ্ছে। তাহলে শব্দ কিন্তু এখানে শুধু দূরত্ব অতিক্রম করতেছে। তাহলে আমরা সূত্র খাটাবো কি? আমরা এখানে লিখবো কার ক্ষেত্রে? শব্দের ক্ষেত্রে। আমরা কিন্তু প্রতিধ্বনির ক্ষেত্রে বলতেছি না, শব্দের ক্ষেত্রে বলতেছি। শব্দের অতিক্রান্ত দূরত্ব কত দেখো তো, শব্দ এখানে হয়েছে, উপরে উঠে আসছে, তাহলে শব্দের অতিক্রান্ত দূরত্ব 20, তাহলে দূরত্ব 20 মিটার। শব্দের বেগ আমরা অলরেডি জানি, কারণ তাপমাত্রা আছে আমার কাছে। শব্দের বেগ হচ্ছে 30 ডিগ্রি সেলসিয়াসের ক্ষেত্রে 347.66। তাহলে শব্দ দুইবার আসা যাওয়া করে নাই, শব্দ একবার গেছে। শব্দের দূরত্ব এস, আমরা সূত্র জানি সবাই, এস ইকুয়ালস টু ভি T2। তাহলে এখান থেকে T2 এর মান বের করবো এস বাই ভি। এখানে দেখো বেশ কয়েকটা পয়েন্ট বুঝার, এসটা বসালাম 20 ডিভাইড বাই 347.66। এখান থেকে আমরা টিটুর মান বের করলাম। বলছে কি পাথর ফেলে দেওয়ার পর বা ফেলে দেওয়া হলে কত সময় পর শব্দ শোনা যাবে। তাহলে পাথর ফেলে দেওয়ার কত সময় পর শব্দ শোনা যাবে? পাথর ফেললাম, পানিতে পড়লো, শব্দ হইলো, শব্দটা ফিরে আসলো। তাহলে পাথর ফেলছি, গেছে T1 টাইম, শব্দ হয়েছে, ফিরে আসছে T2 টাইম। টোটাল টাইম লাগছে কতক্ষণ? এখানে লিখলাম মোট সময় শব্দ শুনতে T ইকুয়ালস টু T1 প্লাস T2। এখানে দেখো বেশ কিছু জিনিস বুঝার আছে। এক, প্রথমেই এটা কিন্তু প্রতিধ্বনির ম্যাথ না। কেন? কারণ এখানে প্রতিধ্বনির কথাই বলে না, বলছে শব্দ শোনা যাবে কিনা। তার মানে শব্দ একবার গেছে, এই জন্য প্রতিধ্বনির সূত্র না খাটায় আমরা শব্দের বেগ যেহেতু সমবেগ, সমবেগের ক্ষেত্রে সূত্র খাটাইছি এই জিনিসটা। এবং এই জায়গায় আরেকটা সূত্র আছে, সেটা হচ্ছে পড়ন্ত বস্তুর সূত্র। তাহলে দেখছো এই ম্যাথগুলোর ক্ষেত্রে তুমি কিন্তু একটু সতর্ক হইতে হবে যে আমার অলওয়েজ শব্দের ম্যাথ, প্রতিধ্বনির ম্যাথ বলছি, প্রতিধ্বনির সূত্রই খাটাবো এরকম না, একটু বুঝে বুঝে খাটাতে হবে যে এখানে শব্দটা পড়ছে, শব্দ না, পাথর পড়ছে, পাথর একটা বস্তু, বস্তু যখন পড়ে পড়ন্ত বস্তুর সূত্র খাটায়। এবং উপরে গেছে শব্দ, শব্দ কি দুইবার গেছে? না, শব্দ একবার গেছে। তাহলে শব্দের বেগ হচ্ছে সমবেগ, এই জন্য সমবেগের সূত্র খাটাইছে। আশা করি সবাই বুঝতে পারছো। এই ম্যাথটা একটু ডিফারেন্ট হইল। এরপর আসো, এরপর হচ্ছে আমাদের বাধার দিকে অথবা বিপরীতে দৌড়ালের ঘটনা। বাধার দিকে অথবা বিপরীতে দৌড়ালের ঘটনা। বাধার দিকে বা বিপরীতে দৌড়ানোর ঘটনা মানে আমরা একটু ছোট করে বলবো, এটা খুবই ইজি, একবার শুধু শুনবা। এতক্ষণ আমাদের লোকটা দাঁড়ায় ছিল, তাহলে মনে রাখবা প্রথমে দাঁড়ানোরটা তুমি ভালো করে পারো আগে। দাঁড়ানোর ক্ষেত্রে আমরা দুই রকম ম্যাথ করছি, একটা হচ্ছে মানুষ দাঁড়ায় ছিল, শব্দ করছে, আর হচ্ছে কুয়ার ম্যাথ করছি, শব্দটা নিচে গেছে উপরে আসছে এরকম। এখন আমরা করব লোক দৌড়াইলে, কোন দিকে? বাধার দিকে অথবা বিপরীতে। আগে খেয়াল করবা, যখন লোকটা দাঁড়ায় থাকে
তখন শব্দ একবার যায় ডি দূরত্ব যায়, শব্দ একবার আসে ডি দূরত্ব আসে, তাহলে শব্দের মোট দূরত্ব হয় তখন ডি প্লাস ডি। এভাবে কিন্তু আমরা শব্দটা প্রুফ দূরত্ব দিয়ে শব্দের প্রতিধ্বনির সূত্রটা প্রুফ করছিলাম, মনে আছে কিনা? 2D দূরত্ব ছিল, 2D সমান ভিটি, ডি ইকুয়ালস টু ভি ইন্টু টি ডিভাইড বাই 2 ছিল, আশা করি মনে আছে। কিন্তু লোক যখন দৌড়াবে, আসো প্রথমে আমরা দেখি বাধার দিকে। বাধার দিকে যখন লোকটা বাধার দিকে দৌড়াবে তখন ঘটনাটা কি? এটা হচ্ছে বাধা, এটা হচ্ছে লোক, লোকটা শব্দ করলো, ধরে নিলাম আমরা এই বাধা থেকে লোকটার দূরত্ব হচ্ছে ডি। বাধা থেকে লোকটার দূরত্ব কত? ডি। এই লোকটা প্রথমে শব্দ করলো, শব্দ করে ও কি করলো? বাধার দিকে দৌড় দিচ্ছে। বাধার দিকে মানে এই যে দৌড় দিয়ে সামনে চলে আসলো, লোকটা সামনে চলে আসলো। তাহলে লোকটা যখন শব্দ করছে, খেয়াল করবা, লোকটা শব্দ করছে মানে অলরেডি শব্দ কিন্তু মুভ করা শুরু করছে, শব্দ মুভ করা শুরু করছে, বাধার দিকে যাচ্ছে, শব্দ করছে, দৌড় দিছে, তার মানে শব্দ মুভ করা শুরু করছে, অ্যাট এ টাইম লোকটাও মুভ করে কাছে চলে আসছে। তখন শব্দ যখন আবার ব্যাক করবে, লোকটা কিন্তু আর আগের জায়গায় নাই, কারণ লোক দৌড়ায় সামনে চলে গেছে, তাহলে লোকটা কিন্তু আগায় চলে গেছে। দেখো শব্দ যাচ্ছে, দেখো এরকম শব্দ যাচ্ছে, লোকটাও আগায় চলে আসছে, তাহলে শব্দ যখন ব্যাক করবে লোক আর আগের জায়গায় নাই, লোক চলে আসছে একটু সামনে। তাহলে এবার শব্দ কিন্তু পুরা দূরত্ব গিয়ে লোকটার কানে যাবে না, এবার শব্দ কিন্তু একটু কম দূরত্ব যাবে। তাহলে কত দূরত্ব যাবে? আমরা কি করব? খুবই সিম্পল, এইরকম ম্যাথের ক্ষেত্রে প্রথমেই তোমার কাজ হবে, তুমি ধরে নিবা এখানে জিনিস আছে দুইটা, এক এখানে গতিশীল জিনিস আছে দুইটা। শুধু জিনিস বললে বুঝতে সমস্যা হবে, এখানে গতিশীল জিনিস আছে দুইটা, এক মানুষ যে দৌড়াদৌড়ি করতেছে, দুই শব্দ। কেন? কারণ মানুষটা দৌড়ে সামনে চলে গেছে, শব্দ তো অটোমেটিক দৌড়াই সারাক্ষণ গতিশীল। এবার তাহলে এখানে গতিশীল জিনিস কয়টা? দুইটা, এক মানুষ এক শব্দ, এই দুইটা কথা তোমাকে মাথায় রাখতে হবে। এবার আসো, লোকটা যখন দৌড়াবে, লোকটার ক্ষেত্রে দূরত্ব আমরা ধরে নিলাম এক্স, লোকের অতিক্রান্ত দূরত্ব। তাহলে প্রথমে তুমি এই লোকের ক্ষেত্রে একটা ঘটনা বুঝলা যে এখানে লোক একটা দূরত্ব অতিক্রম করবে লোকের ক্ষেত্রে, আরেকটা কার ক্ষেত্রে? শব্দের ক্ষেত্রে। কেন? কারণ এখানে গতিশীল জিনিস কয়টা? দুইটা। এবং তুমি অলওয়েজ এরকম দুইবারে এই রিলেটেড ম্যাথগুলো অলওয়েজ দুইবারে করা লাগে, একবার লোকের ক্ষেত্রে কাজ করতে হয়, একবার শব্দের ক্ষেত্রে। কারণ কয়জন গতিশীল? এখানে দুইজন। এবার লোকের ক্ষেত্রে বেশ কিছু কথা আসবে। এক, আমরা ধরে নিলাম লোকটা সমবেগে চলতেছে। লোকটা কি বেগে চলতেছে? সমবেগে। এই যে হ্যাশট্যাগ সমবেগে চলতেছে, লোকটা সমবেগে চলতেছে। সমবেগে চললে লোকটার বেগ আমরা যেহেতু মানুষ ভি এম ধরলাম ওর বেগটা, তাহলে লোকটা যদি সমবেগে চলে, লোকটা কত দূরত্ব অতিক্রম করে আসছে? দেখো তো, এই যে এতটুকু দূরত্ব অতিক্রম করে আসছে। কত দূরত্ব সেটা? আমরা ধরে নিছি দূরত্বটা কত? এক্স। তাহলে তুমি সমবেগে চললে এস ইকুয়াল টু কি সূত্র খাটাবা? সমবেগের সূত্র আমরা জানি, এস ইকুয়াল টু ভিটি। লোকের অতিক্রান্ত দূরত্ব, লোক এক্স পরিমাণ আগে আসছে, তাহলে তুমি এস এর জায়গায় বসাবা এক্স, বেগের জায়গায় বসাবা, যেহেতু লোক দৌড়াচ্ছে লোকের বেগ বসাবা, নট শব্দের বেগ, কারণ এই জায়গায় দৌড়াচ্ছে, এক্স দূরত্বটা কে অতিক্রম করছে? লোক, এই জন্য বেগ বসাবো লোকের বেগ ইন্টু টি। কিন্তু যদি লোকটা সমবেগে না দৌড়ায়, যদি লোকটা ত্বরণে দৌড়ায়, তাহলে তুমি সূত্র জানো। ত্বরণের ক্ষেত্রে সূত্র আমরা সবাই জানি, এস ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ অফ এটি স্কোয়ার, ঠিক না? এস ইকুয়াল টু ইউটি প্লাস, ত্বরণের ক্ষেত্রে যখন দৌড়াবে সে, তখন সূত্র হচ্ছে ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। এবার মনে করো যদি আদিবেগ 0 থাকে, তাহলে ইউ এর মান 0 বসাবা, যদি আদিবেগ 0 না হয় তাহলে 0 মান বসাবা, যেটাই হোক গেল। এটা বসানোর পর এবার এস দেখো, লোকটা কত দূরত্ব অতিক্রম করে গেছে, দেখো তো আবারও এক্স। ত্বরণ হোক সমবেগ হোক, লোক তো দৌড়ায় সামনে যাবে মানে ওর অতিক্রান্ত দূরত্ব অলওয়েজ এক্স। এগুলো তুমি বসাবে, এগুলোর মান তোমাকে দেওয়া থাকবে ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। ত্বরণের মান, আদিবেগের মান, যদি বলে লোকটা স্থির অবস্থা থেকে দৌড় শুরু করছে, তাহলে আদিবেগের মান তুমি 0 বসাবে। আর যদি লোকটা সমবেগে চলে, এবং ম্যাক্সিমাম টাইমে আমাদের ম্যাথগুলো জটিল করে না, আমাদেরকে দেয় লোকটাও কি বেগেই চলতেছে, সমবেগ, অর্থাৎ এটা বেশি পরীক্ষায় আসে, ঠিক আছে? মানে লোকটা সমবেগ এস ইকুয়াল টু ভিটি। যদি ত্বরণ হয় তাহলে সেটাও দেখায় রাখলাম, এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। একটু মাথা কাটায় ইউজ করতে হবে। যদি দেখি সমবেগে এস ইকুয়াল টু ভিটি, যদি দেখি না সমবেগ না, লোকটা ত্বরণে চলতেছে, ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। যেটাই হোক, লোকের অতিক্রান্ত দূরত্বের অংশটা তুমি আশা করি বুঝছো যে লোক এক্স দূরত্ব অতিক্রম করে গেছে। এবার শব্দের ক্ষেত্রে সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয়, শব্দের ক্ষেত্রে দেখো তো, শব্দটা এখান থেকে লোকটা শব্দ করছে, ট্রু, কিন্তু
শব্দ করার পর এই শব্দটা গেল গেল গেল, আমরা বাধার দূরত্ব, লোক থেকে বাধার দূরত্ব অলওয়েজ কি মনে করে নিই? ডি। এই যে লোক, এই যে বাধা ডি। তাহলে শব্দটা যাওয়ার সময় কত দূরত্ব অতিক্রম করে বাধার কাছে পৌঁছেছে? ডি দূরত্ব। কিন্তু ফেরার সময় দেখো তো, ফেরার সময় কিন্তু লোকটার আগের জায়গায় নাই, লোকটা দৌড়ায় সামনে চলে আসছে। তাহলে এবার শব্দ কি পুরা এখানে গিয়ে ওর কানে আসবে? না, লোকটা আগে গেছে, তাহলে শব্দ ওর কানে আগে চলে আসবে। তার মানে এবার ফেরার সময় পুরা দূরত্বটা ডি, লোকটা আগাইছে এক্স, পুরা দূরত্ব ডি, লোকটা আগাইছে এক্স। তাহলে এই জায়গায় কত দূরত্ব অতিক্রম করছে শব্দটা? পুরাটা ডি, এটা এক্স, বাকি দূরত্ব ডি মাইনাস এক্স। তাহলে বলতো শব্দ গেছে ডি, ফিরছে কি ডি? না, কারণ লোক আগে গেছে, এই জন্য লোক শব্দ ফিরতে পারছে ডি মাইনাস এক্স। এবার শব্দের ক্ষেত্রে কিন্তু কখনো সমস্যা নেই, কেন? কারণ শব্দ অলওয়েজ কি বেগে চলে? সমবেগে চলে। শব্দের ক্ষেত্রে কিন্তু কোনো ত্বরণের ঘটনা নাই, শব্দ ফিক্স। শব্দ 0 ডিগ্রি সেলসিয়াসে 330, তাহলে ওর স্পিডটা সেম। যদি তাপমাত্রা দেয় আমাকে, আমরা বের করতে পারি নতুনভাবে, কিন্তু শব্দের বেগ অলওয়েজ সমবেগ। তাহলে শব্দের ক্ষেত্রে কিন্তু আমরা এস ইকুয়াল টু কি সূত্রই খাটাবো? ভিটি। এবার এস মানে কি? দূরত্ব। কত দূরত্ব অতিক্রম করছে? এবার শব্দ গেছে ডি, আসছে কিন্তু ডি মাইনাস এক্স। তাহলে শব্দের মোট দূরত্ব এই ডি প্লাস বাকিটুকু ডি মাইনাস এক্স, কারণ শব্দ পুরো দূরত্ব অতিক্রম করতে পারে নাই, শব্দ এই জায়গায় এসে থেমে গেছে, লোকটা আগে চলে আসছে, এই জন্য শব্দ এই পর্যন্ত আসলেই হচ্ছে। তাহলে শব্দের অতিক্রান্ত দূরত্ব ডি প্লাস, এই যে ডি গেছে, আবার ফেরার সময় আসছে ডি মাইনাস এক্স ইকুয়ালস টু এই বেগের জায়গায় কার ক্ষেত্রে সূত্র লিখতেছো? শব্দের বেগ বসাবা। তাপমাত্রা থাকলে ওই যে সূত্র v2/v1 সমান √T2/T1 দিয়ে v2 বের করে এখানে v বসাবা। তাহলে ওই ভিটা বসালাম ইন্টু টি। কি আসতেছে দেখি তো? এটা আসছে 2d মাইনাস এক্স ইকুয়াল টু আসতেছে v ইন্টু টি। এই যে d প্লাস d 2d মাইনাস এক্স। দেখো তো, অলওয়েজ তুমি এই যে লোকের ক্ষেত্রে সূত্র লিখলে এক্স এর মানটা তুমি জানবা, এক্স এর মানটা জানবা, এই এক্স এর মান এনে এখানে বসাই দিবা, এই জায়গা থেকে এক্স এর মান এনে এখানে বসাই দিবা। অলওয়েজ এটাই হচ্ছে আমাদের এই ম্যাথের সিস্টেম। তোমাকে যাই বের করতে বলুক, তুমি অলওয়েজ যখনই দৌড়াদৌড়ি হবে, তুমি একবার লোকের ক্ষেত্রে সূত্র লিখবা, একবার শব্দের ক্ষেত্রে সূত্র লিখবা। লোকের ক্ষেত্রে সমবেগে চললে এস ইকুয়াল টু ভিটি লিখবা, লোকের ক্ষেত্রে ত্বরণে চললে ইউটি প্লাস হাফ ইটি স্কয়ার লিখবা। আর শব্দের ক্ষেত্রে অলওয়েজ এস ইকুয়াল টু ভিটি, তবে এসটা বুঝে বুঝে লিখবা, কারণ শব্দ যাওয়ার সময় ডি, ফেরার সময় কিন্তু পুরোটা দূরত্ব অতিক্রম করতে পারে নাই, এই জন্য ডি মাইনাস এক্স, ডি প্লাস ডি মাইনাস এক্স। এক্স এর মানটা অলওয়েজ এখান থেকে নিয়ে বসাবা। আর তোমরা জানো এখানে দুইজন আছে, তুমি মনে রাখবে কিভাবে? এভাবে মনে রাখবে যে এই জায়গায় মানুষ আগে দৌড়াচ্ছে, মানুষ আর শব্দ, মানুষের সূত্র আগে লিখতে হবে, ঠিক আছে? মানুষের সূত্র আগে লিখলে তুমি এক্স এর মান পেয়ে যাবা, এক্স এর মানটা এখানে ইনপুট দিবা, যা বের করতে বলবে তুমি বের করতে পারবে। তবে একটা সূত্র লিখে এই ম্যাথ সাধারণত কখনোই করা যাবে না। এরপর আসো আমরা এই বাধার দিকেরটা পড়ে ফেলছি, মানে দুটো কথা মনে রাখবো ভালো মতো। এরপর হচ্ছে বাধার বিপরীতেরটা একটু বলি। বাধার বিপরীতটা সেম টাইপেরই, একটু জাস্ট হালকা করে বলবো, দেখবো বুঝে গেছো, কারণ এটা বুঝলেই মোটামুটি ওইটাও বুঝে যাই। আসো, এই জায়গায় আবার বাধা আছে, এবার লোকটা আছে এখানে। তাহলে আমরা লোক বা যে শব্দ করে তার থেকে বাধার দূরত্বটা কত মনে করে নিই? ডি মনে করে নিই, ঠিক আছে না? এবার লোকটা আবার শব্দ করলো, এবার শব্দ করে আর সামনে দৌড় দেয় নাই, এবার লোকটা শব্দ করে কোন দিকে দৌড় দিছে? পেছনে দৌড় দিছে। তাহলে লোকটা এবার দৌড় দিয়ে পেছনের দিকে চলে আসলো, পেছনে এখানে চলে আসলো। তাহলে আবার মিলাও, লোকটা যখন শব্দ করছে, শব্দ করার সাথে সাথে শব্দ সামনে যাওয়া শুরু করছে, লোকটা কোন দিকে যাওয়া শুরু করছে? পেছনের দিকে যাওয়া শুরু করছে। তাহলে শব্দ করছে, শব্দটা সামনের দিকে যাচ্ছে, কিন্তু লোকটা কোন দিকে চলে আসছে? কিছুটা পেছনে। এখন লোক কতটুকু পেছনে আসে আমরা ধরে নিই কত দূরত্ব? এক্স। এই যে এখানেও ধরছি লোকটা এক্স পরিমাণ আগাইছে, এখানে লোকটা কতটুকু পিছিয়েছে? এক্স। তাহলে শব্দটা যাবে, গিয়ে বাধা পেয়ে আবার ফিরে আসবে। কিন্তু এবার যখন শব্দটা এতটুকু আসলো, লোকটা কি আর এখানে আছে? লোকটা কিন্তু আর এখানে নাই, লোকটা কোন জায়গায় চলে আসছে? একটু পেছনে চলে আসছে। তার মানে আবার তোমাকে কয়বার সূত্র লিখতে হবে? দুইবার, কারণ গতিশীল জিনিস কয়টা? দুইটা। একটা হচ্ছে লোক বা মানুষ গতিশীল, আর একটা হচ্ছে কে গতিশীল? শব্দ গতিশীল। তাহলে আগে মানুষের ক্ষেত্রে সূত্র কি লিখবা? মানুষের ক্ষেত্রে সেম, লিখবা মানুষের বা লোকের ক্ষেত্রে, আবার ধরে নিলাম সমবেগে চলতেছে, কারণ ম্যাক্সিমাম টাইম সমবেগ আসে। এস ইকুয়ালস টু ধরলাম কি? ভিটি। মানুষের বেগটাকে আমি বলছিলাম, মানুষের বেগটাকে ভিএম ধরতে, মানুষ ম্যান ভিএম ধরতে, এস এর জায়গায় লিখলাম কত দূরত্ব অতিক্রম করছে, দেখো লোকটা কত দূরত্ব অতিক্রম করে আসছে? এক্স দূরত্ব অতিক্রম করছে। সো এক্স বেগ হচ্ছে ভিএম, টাইমের মান টি। এরপর মানুষের পর এরপর হচ্ছে কার ক্ষেত্রে সূত্র লিখতে হবে? শব্দের ক্ষেত্রে। মিলাও, শব্দের ক্ষেত্রে কি লিখবো? শব্দ তো অলওয়েজ সমবেগেই চলে। তবে এবার শব্দের ক্ষেত্রে দূরত্বটা কিভাবে দেখবো? দেখি ভালো মতো। শব্দ প্রথমে গেছে,
গেছে যে এই দূরত্বটাকে আমরা কত মনে করেছি, এখান থেকে এতটুকু দূরত্ব ডি, তাহলে শব্দ যখন যাচ্ছে কত দূরত্ব করছে ডি, শব্দ যখন ব্যাক করছে লোকটা কিন্তু আর এখানে নাই, লোকটা আগে সামনে চলে গেছে, কত দূরত্ব আগে এক্সট্রা চলে গেছে এক্স, তাহলে শব্দ গেছে ডি, ডি এসে আরো এক্সট্রা কত আসছে এক্স, তার মানে শব্দের মোট দূরত্ব হবে এই যে গেছে ডি, আসছে ডি আরো এক্স, তার মানে আসছে ডি প্লাস এক্স, অর্থাৎ গেছে ডি কিন্তু ফিরছে ডি আরো এক্স, ডি প্লাস এক্স। তাহলে আমরা আবার শব্দের ক্ষেত্রে লিখবো এস ইকুয়াল টু ভিডি, এবার এস জে কি লিখবা ডি প্লাস ডি গেছে ফিরছে কত শব্দ ডি প্লাস এক্স ইকুয়ালস টু লিখবা ভিটি, এবার আসবে 2d প্লাস এক্স ইকুয়ালস টু আসবে ভিটি। তুমি আবার কি করবা, এই এক্স এর মানটা এখান থেকে নিয়ে বসা দিবা, অর্থাৎ এক্স এর মান বসালে লিখবা যেই ম্যাথই দিক না কেন তোমার অ্যান্সার মিলবে। আবারও বলি, যখনই মানুষ দৌড়াবে কয়বার সূত্র লিখতে হবে, দুইবার, একবার কার ক্ষেত্রে, মানুষের ক্ষেত্রে, একবার কার ক্ষেত্রে, শব্দের ক্ষেত্রে। মানুষের ক্ষেত্রে আগে, শব্দের ক্ষেত্রে পরে। মানুষের দূরত্বটাকে এক্স ধরে নিবা, বা তোমার যদি অন্য কিছু ধরতে ইচ্ছা করে এক্স এর জায়গায় এস ধরলা, যা ইচ্ছা তোমার ইচ্ছা মতো একটা দূরত্ব ধরে নিবা, ধরে ওখানে বসাবা। কাজ বুঝতে পারছি আশা করি। আসো এটা ম্যাথ করাই দিই, ম্যাথ করলে আশা করি সবাই বুঝতে পারবে। আসি, বললো প্রতিফলক থেকে 20 মিটার দূরত্বে দাঁড়িয়ে, প্রতিফলক থেকে 20 মিটার দূরত্বে দাঁড়িয়ে, প্রতিফলক থেকে 20 মিটার দূরত্বে দাঁড়িয়ে একজন লোক একটি শব্দ করে প্রতিফলকের দিকে, এই যে প্রতিফলকের দিকে, তাহলে আসো এই হচ্ছে আমাদের বাধা, এই হচ্ছে লোক, কত মিটার দূরত্বে দাঁড়ায়, 20 মিটার দূরত্বে দাঁড়ায় কি করছে, ও একটা শব্দ করছে, এই যে একটা শব্দ করছে, শব্দ করে কোন দিকে দৌড় দিছে, প্রতিফলকের দিকে দৌড় দিছে, এই যে প্রতিফলকের দিকে দৌড় দিছে, প্রতিফলকের দিকে দৌড় দিছে, দিকে দৌড় দিছে, দিয়ে ওই দিনের শব্দের বেগ দিয়ে দিছে। আচ্ছা যাই হোক, দৌড় দিয়ে এই জায়গায় আসলো লোকটা, ঠিক আছে। তাহলে আমরা কি করি, প্রথমে বলছিলাম যে যখনই লোক দৌড় দিবে একটা দূরত্ব ধরে নিবে, কত দূরত্ব এক্স, ঠিক আছে। লোকটাকে দূরত্ব কত দূরত্ব অতিক্রম করছে, এক্স দূরত্ব অতিক্রম করছে। কোশ্চেন পড়ি এবার, কোশ্চেনে বলছে কি লোকটি কত বেগে, তাহলে লোকের বেগ মানে কোনটা বলছিলাম ভিএম বের করব, প্রতিধ্বনি শুনতে পারবে, ওই যে আমি বলতেছিলাম তোমাদেরকে প্রতিধ্বনি শুনতে পারুক আর প্রতিধ্বনি শুনতে না পারুক, প্রতিধ্বনি শুনতে পারলে বা না পারলে যেটাই বলুক না কেন আমরা কার মানটা জানবো, টি এর মানটা জানবো। তাহলে প্রতিধ্বনি শুনতে পারবে বললেও টি এর মান আমরা জানি, কত সেকেন্ড বসাবো 0.1 সেকেন্ড। লোকটা কত বেগে দৌড় দিলে প্রতিধ্বনি শুনতে পারবে, তাহলে টি এর মান কত বসাবো 0.1 সেকেন্ড, তাহলে টি এর মান আমরা জেনে গেছি। কিন্তু জানি না জানি ইট ডাজন্ট ম্যাটার, তোমাকে যখন এরকম দৌড়াদৌড়ি ম্যাথ দিবে, গতিশীল জিনিস কয়টা, দুইটা, এক হচ্ছে মানুষ, এক হচ্ছে শব্দ। তাহলে তুমি কয়বার সূত্র লিখবা, দুইবার, আগে কারটা মানুষের সূত্র লিখবা। তাহলে আসো আগে লিখবো কার ক্ষেত্রে সূত্র, মানুষের ক্ষেত্রে। মানুষ লিখছে নাকি লোক লিখছে, লোক লিখছে, তাহলে তুমি যেটা লিখছো ওটা লিখবা। লিখলাম লোকের ক্ষেত্রে, লোকের ক্ষেত্রে, লোকের ক্ষেত্রে সূত্র কি লিখবা, এস ইকুয়ালস টু ভিটি। কেন এস ইকুয়ালস টু ভিটি, কারণ এখানে কত বেগে দৌড় দিলে বলছে, যদি বলতো কত ত্বরণে দৌড় দিছে বুঝবা কোশ্চেন, কত বেগে দৌড় দিছে বলছে, তার মানে আমরা ধরে নিচ্ছি লোকটা সমবেগে দৌড় দিছে। কিন্তু যদি বলতো লোকটা কত ত্বরণে দৌড় দিছে, তাহলে আমরা ত্বরণের ম্যাথ করতাম। কত বেগে বলাতে আমরা কিছু ধরে নিছি, লোকটা সমবেগে দৌড়াচ্ছে ধরে নিছি, গেল। তাহলে আমরা এস এর জায়গায় লিখবো কত দূরত্ব দৌড় দিছে লোকটা, এক্স দূরত্ব, এস এর জায়গায় এক্স, ভি মানুষের বেগ, আমাদেরকে বেরও করতে বলছে মানুষের বেগ, যেটাকে আমরা ভিএম ধরি ইন্টু টি। দেখো টি এর মান কিন্তু জানো তুমি, তাহলে লিখলে এক্স ইকুয়াল টু ভিএম ইন্টু ওই যে শুনতে পারবে, তার মানে টি এর মান 0.1 বসায় তুমি এটারে 1 নাম্বার সমীকরণ ধরে নিবা, ঠিক আছে। কারণ এখান থেকে তুমি মান বের করতে পারবে না, এক্স জানো না, ভিএমও জানো না, শেষ। এরপর কার ক্ষেত্রে লিখবা, শব্দের ক্ষেত্রে, শব্দের ক্ষেত্রে। তো এই ঘটনাও আমরা বুঝেছি, শব্দের বেগ অলওয়েজ সমবেগ, এস ইকুয়াল টু কি লিখবা বেটি, শব্দ কত দূরত্ব গেছে বলো তো, লোক শব্দ করছে এখান থেকে, তাহলে শব্দ গেছে পুরা কত দূরত্ব গেছে, টোটাল 20, কিন্তু ফেরার সময় লোকটা সামনে আগায় চলে আসছে, তাহলে পুরা দূরত্ব যদি 20 হয়, লোকটা আগায় আসছে এক্স, তাহলে লোকটা বাকি দূর হবে 20 মাইনাস এক্স, তাহলে লোকটা শব্দটা টোটাল গেছে 20, আবার আসছে 20 মাইনাস এক্স, তাহলে যাওয়ার সময় 20 প্লাস ফেরার সময় 20 মাইনাস এক্স, 20 মাইনাস এক্স ইন্টু ভি, ভি মানে শব্দের বেগ বসাবো, খুব মনোযোগ দিয়ে বসাবা, এখানে শব্দের বেগ ডিরেক্টলি দিছে, শব্দের বেগ ডিরেক্টলি না দিয়ে যদি তাপমাত্রা দিত, তাহলে আমরা আলাদা করে শব্দের বেগ v2/v1 সমান √t2/t1 সূত্র দিয়ে বেগ বের করতাম, বের করে বসাতাম, শব্দের বেগ দিয়ে দিছে 350, বসালাম 350, টাইমের মান আমরা জানি 0.1। এখান থেকে এবার বলছিলাম তোমাদেরকে 20 + 20 40 মাইনাস এক্স সমান 350 আর 0.1 গুণলে 35। এবার আমরা বের করতে যাচ্ছি কার মান, এই যে এক্স এর মান অলওয়েজ এখানে নিয়ে বসা দিতে হবে, তাহলে এক্স এর মান অলওয়েজ বসাবো, বসালে আসবে বলছিলাম বসা দিতে হবে এক্স এর মান কত, ভিএম ইন্টু 0.1 ইকুয়ালস টু আসবে 35, লিখবা পাশে যে কত নম্বর থেকে মান বসাইছো, 1 নং থেকে।
এক্স এর মান বসায়, তাহলে এখান থেকে তুমি ভিএম এর মান কি করতে চাচ্ছ, বের করতে চাচ্ছ। এই দেখো বলছে কি কত বেগে দৌড়ালে ভিএম এর মান, একমাত্র অজানা রাশিও এখানে কে ভিএম, খুব ইজিলি বের করা যাচ্ছে। বলছিলাম তোমাকে যেই মানি বের করতে বলুক না কেন, যখনই লোক দৌড়াদৌড়ি করবে, যেই মানি বের করতে বলুক, লোক দৌড়াদৌড়ি করলেই তুমি কয়বার সূত্র লিখবা, 2 বার। এরপর এখান থেকে এক্স এর মান নিয়ে এখানে বসা দিবা, ম্যাথ অটোমেটিক মিলে যাবে। গেল। এরপরে বলছে, এরপরে পরের কোশ্চেনটা করি, এখান থেকে ভিএম বের করতে পারবা আশা করি সবাই। বলছে লোকটি 20 বেগে কোন দিকে দৌড় দিছে, এবার পড়ে দেখো। বলছে এবার 20 বেগে লোকটা দৌড়াইছে, 20 বেগে, তাহলে আবারও সমবেগ, প্রতিফলকের বিপরীতে। তার মানে এবার আর প্রতিফলকের দিকে দৌড় দেয় নাই, কোন দিকে দৌড় দিছে, বিপরীত দিকে দৌড় দিছে। দৌড় দিলে, বিপরীতে দৌড় দিলে কত সময় পর, টাইম বের করতে বলছে, প্রতিধ্বনি শুনতে পারবে। কত সময় পর মানে আমরা কিসের মান বের করতে যাচ্ছি, টাইমের মান বের করতে যাচ্ছি। তাহলে প্রথমে তুমি আগে নির্ধারণ করে ফেলবে কি বের করতে হবে, বের করতে হবে টাইমের মান। প্রতিধ্বনি শুনতে পারবে কত সময় পর, তাহলে টি এর মান বের করবো কত সময় পর, বিপরীতে দৌড় দিয়েছে। তাহলে চিত্র আগে আবার একবার, এই যে বাধা, এই যে লোক, এই বাধা লোকের দূরত্ব কত মিটার দূরত্ব দাঁড়িয়ে ছিল, 20, লিখলাম 20। এবার লোকটা দৌড় দিছে, খেয়াল করবা, লোকটা দৌড় দিছে কিন্তু কোন দিকে, প্রতিফলকের বিপরীতে। তাহলে এবার আর দিকে না, এবার বিপরীতে দৌড় দিছে। তাহলে এই দিকে দৌড় দিয়ে লোকটা মনে করো কত দূরত্ব চলে আসলো, এক্স দূরত্ব চলে আসলো। ঠিক আছে, তাহলে আমরা প্রথমে কার জন্য সূত্র লিখি, লোকের ক্ষেত্রে সূত্র লিখি। লোকের ক্ষেত্রে, লোকের ক্ষেত্রে লোক কি সমবেগে, হ্যাঁ 20 বেগে দৌড় দিছে বলছে, তাহলে লোকটা সমবেগে দৌড় দিছে। সমবেগে দৌড় দিলে এস ইকুয়ালস টু ভিটি, লোকের অতিক্রান্ত দূরত্ব, লোক কত দূরত্ব অতিক্রম করছে, এক্স দূরত্ব, তাহলে এস এর জায়গায় বসাবো কি এক্স, ইনটু বেগের জায়গায় লোকের বেগ বসাবো। লোকের বেগের মান আছে, যদি না থাকতো ভিএম লিখতাম, যেহেতু লোকের বেগ আছে এই জন্য ভিএম না লিখে ডিরেক্ট লোকের বেগটা বসা দিলাম, কত 20 ইনটু টাইম, টাইম জানি না কারণ আমরা এখানে কিসের মানই বের করবো, টাইমের মান বের করবো, তাহলে এখানে টি রাখলাম। এক্স ইকুয়াল টু পাচ্ছি 20t, এটার মান আমরা 1 নাম্বার সমীকরণ ধরবো, কারণ আমরা জানি আমাদের শব্দের বেগের ক্ষেত্রে এই এক্স এর মানটা আমাকে কি করতে হবে, বসাতে হবে। কার ক্ষেত্রে বসাবো, এবার শব্দের ক্ষেত্রে সূত্র লিখবো শব্দের ক্ষেত্রে। এবার শব্দের দূরত্বটা আসো তো দেখি, ভালো করে খেয়াল করবা। তাহলে শব্দ কি করছে, এখান থেকে লোকটা চিৎকার করছে, দাঁড়ায়, তারপর বিপরীতে দৌড় দিচ্ছে, তাহলে শব্দ করছে, শব্দ যাচ্ছে যাচ্ছে যাচ্ছে, কত দূরত্ব অতিক্রম করলো, 20। কিন্তু যখন ব্যাক করবে শব্দটা, লোক কি আছে এখানে, এই যে এখানে আছে লোক নাই, লোক সামনে আগায় চলে গেছে, কত আগাইছে, এক্স। তাহলে এবার শব্দটা আসছে 20, আরো কত আসছে এক্সট্রা এক্স, তাহলে টোটাল কত আর দূরত্ব আসছে শব্দটা 20 প্লাস এক্স। তাহলে বলতো শব্দ গেছে 20, আসছে 20 প্লাস এক্স। তাহলে আমরা আবার শব্দের ক্ষেত্রে জানি সমবেগ এস ইকুয়াল টু ভিটি, এস লিখবো 20, যাওয়ার সময় 20, আসার সময় কত 20 প্লাস, আসার সময় 20 প্লাস এক্স। বেগ মানে শব্দের বেগ, অলরেডি দিয়ে দিয়েছে কোশ্চেনে 350, বসালাম শব্দের বেগ, বুঝে বুঝে বসাবা, শব্দের বেগ বসাতে হবে কারণ কার ক্ষেত্রে সূত্র লিখতেছি, শব্দের ক্ষেত্রে। এখানে বসাইছি কার বেগ, লোকের ক্ষেত্রে, যেন লোকের বেগ বসাইছি। গেল, এক্স এর মান এখান থেকে নিয়ে বসা দিবা, তাহলে আসবে কত 40 প্লাস এক্স সমান হবে 350 ইন্টু টি। এক্স এর মান বসাই, এক্স এর মান হচ্ছে আমরা কত পাইছি 20t, তাহলে এখানে পাইছি প্লাস 20t ইকুয়ালস টু 350 ইন্টু টি। এখানে আমরা টি এর মান বের করতে পারবো, এই পাশে 40 ইকুয়ালস টু 350t মাইনাস 20t, এখানে আসবে 330t ইকুয়ালস টু 40। এখান থেকে টি এর মান বের করতে পারতেছি 40 ভাগ 330, তাহলে এখান থেকে কিন্তু আমরা লোকটা কত সময় পরে শব্দ শুনতে পাবে, এটা ক্যালকুলেটর মারবা 0 আসবে, ওটা বের হয়ে গেল যে লোকটা এত সময় পরে প্রতিধ্বনি কি করতে পারবে, শুনতে পারবে। আশা করি সবাই বুঝতে পারছো। আমরা লোকটা প্রতিফলকের দিকে হোক বিপরীতে হোক, আমরা সব সময় 2 বার সূত্র লিখবো, তবে সবচেয়ে ইম্পর্টেন্স দিতে হবে এই শব্দ কত দূরত্ব অতিক্রম করছে সেটার দিকে। লোকটা যদি সামনে দৌড় মারে তাহলে যাওয়ার সময় পুরাটা, আসার সময় মাইনাস এক্স, কিন্তু যদি লোকটা বিপরীতে দৌড় দেয় যাওয়ার সময় পুরোটা, কিন্তু আসার সময় প্লাস এক্স করতে হবে। করে এখানে মানটা বসাবা, এক্স এর মানটা লোকের সূত্র থেকে এনে বসায় মান বের করবে, যেই মানই বের করতে বলো। যেমন একটু আগে আমরা করছি কি, যে কত বেগে, তাহলে বেগ বের করছিলাম, দেখো সেম সিস্টেমে। এখন বলছে টাইম বের করতে, দেখো তো যাই বের করতে বলো সিস্টেম সবসময় সেম। তাহলে এই ম্যাথটা একটু সবাই প্র্যাকটিস করবা ভালো মতো, তাহলে লোকের দিকে বিপরীতে সবাই আশা করি পারবা। সেম কথা, সেম ম্যাথ আবার দিছে, একটু পড়ে শোনাই দিই, কারণ যারা একটু কম প্র্যাকটিস করছো তারা যেন অন্তত ম্যাথটা পারো। তবে আমি সবাইকে আবারও মনে করাই দিব যে অবশ্যই আমরা যখন কোনো একটা কোশ্চেন বোর্ডে আনবো, তোমরা অবশ্যই আগে পজ করে কি করবা, নিজেরা ট্রাই করবা। ট্রাই করার পর যদি তুমি না পারো তারপর তুমি ভিডিওটা দেখো, যদি পেরে যাও তাহলে শুধু শুধু ভিডিও দেখে টাইম নষ্ট করার কোনো মানে হয় না। গেল, একজন লোক 25 মিটার দূরত্বে, পাহাড় আছে, লোকটা একটা গুলি করছে, গুলি মানে শব্দ করছে আর কি, কারণ গুলি হলে শব্দ হবে। পাহাড়ের দিকে দিকে
দিকে দৌড় দিছে, তাহলে কি প্লাস এক্স করবা না মাইনাস এক্স? মনে রাখো, দেখছো এখান থেকে বোঝা যাচ্ছে পাহাড়ের দিকে এত বেগে দৌড় দিছে 20 ms ইনভার্স 1। বলছো লোকটি প্রতিধ্বনি শুনতে পারবে কিনা, পারবে কিনা, এটা আমাদের ম্যাথ করার আগে প্রথম পয়েন্ট ছিল। প্রতিধ্বনি শুনতে পারবে কি পারবে না বললে আমরা কার মান বের করব? মনে করো যখনই বলবে শুনতে পারবো কি পারবো না, কার মান বের করব? টি এর মান বের করব। টি এর মান বের করে সেটা যদি 0.1 এর বেশি আসে আমরা বলবো শুনতে পারবে, বা 0.1 আসলে বলবো শুনতে পারবে, 0.1 এর কম আসলে আমরা বলবো শুনতে পারবে না। তাহলে দেখো তো ম্যাথটা অলরেডি কিন্তু আমরা বুঝে ফেললাম যে প্রতিধ্বনি শুনতে পারবে কিনা বলে টি বের করবে। কিন্তু কয়বার সূত্র লিখতে হবে? তুমি যাই করো না কেন, যখনই দৌড়াদৌড়ি করবে, এই যে এখানে এত বেগে দৌড় দিচ্ছে, যখন দৌড়াদৌড়ি করবে গতিশীল জিনিস দুইটা, আগে মানুষের ক্ষেত্রে সূত্র লিখবা, ধরে নিবা এক্স দূরত্ব গেছে, এরপর শব্দের ক্ষেত্রে সূত্র লিখবা, শব্দ পুরাটা যাবে, আবার ব্যাক করার সময় এবার যেহেতু কম যাবে কারণ লোকটা আগে চলে আসছে, মাইনাস এক্স করবা, এক্স এর মান এখান থেকে এখানে বসা দিবা, টি এর মান বের করে ফেলবা। টি এর মান যদি 0.1 এর বেশি কম আসে ওই অনুযায়ী আমরা ম্যাথ করবো। তাহলে দেখো তো শুনতে পারবে কিনা বলছে, আমরা এতক্ষণ বলতেছিলাম পারবে কি পারবে না বললেই টি এর মান বের করব। সবাই এটা নিজে নিজে ট্রাই করবা, হইলো?